বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আয়াতের জামাই কথাটা শুনে তানিয়া আর রুদ্র বড়সড় শক খায় যেন। আয়াতের জামাই আছে সেটা জানে, কিন্তু আয়াতের জামাইকে কখনো দেখেনি তারা। এর আগে অনুভব আয়াতকে ভার্সিটিতে রেখে গেছে, আবার নিয়ে গেছে, কিন্তু কখনো গাড়ির বাইরে আসেনি, তাই অনুভবকে কেউ দেখেওনি। তানিয়া যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে একেবারে। তারা আয়াতকে বলেছিল যে তাদের দুলাভাইকে দেখতে চায়, কিন্তু আয়াত নিজেই দেখায়নি। তার মানে ঈর্ষান্বিত হয়ে অন্য কেউ অনুভবের আশেপাশে থাকলে, অনুভবকে অন্য কেউ দেখলে ফাইজলামের ঘরে হলেও আয়াত জেলাসিতে দেখায়নি। এই নিয়ে তানিয়া রুদ্র কতই না খেপিয়েছে তাকে। তারা আয়াতকে বলতো, ওর জামাই নিশ্চয়ই কোনো বুড়ো টাকলা বুড়িওয়ালা, তাই দেখছিস না, তাই না? হ্যাঁ, আয়াত তাদের শুধু বলেছিল যেমনই হোক তবুও তো আমার। আর আজ অনুভবকে দেখে তানিয়া তো অবাকের চরম পর্যায়ে। বিস্ময় যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। তানিয়া হাঁ করে তাকিয়ে থাকা দেখে পাড়া বলল, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন বেয়াদ্দব? মুখ বন্ধ কর, না হলে মশা মাছি হামলে পড়বে। রুদ্র বলল। এটা সত্যি আয়াতের জামাই? এই কথা শুনে আয়াত খানিকটা বিরক্ত হলো। এটা আবার কেমন কথা? জামাই আবার মিথ্যা হয় নাকি? আয়াতের ভাবনার মাঝে তানিয়া বলল, কেউ আমায় চিমটি কেটে দে, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি মনে হয়। ওটা নাকি আয়াতের জামাই? হাউ পসিবল ইয়ার? রুদ্র তা শুনে মুখ বাঁকিয়ে বলল, তানিয়া ক্রাশ না খেতেই বাঁশ খেয়ে বসে আছে। তাই তো বলি, যাকে তাকে দেখে ক্রাশ না খেতে, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালেই কাউকে না কাউকে পেয়ে যাবি। শুধু শুধু অন্যের জামাইয়ের দিকে নজর দিয়ে কি লাভ বলতো? পাড়া তানিয়াকে একটা চাপড় দিয়ে বলল, সবই সম্ভব। এখন চল এখান থেকে, এক্সামের সময় হয়ে গেছে। তারা ভার্সিটির ভিতর যাওয়ার পথে তাজবীরের সাথে দেখা হয়ে যায়। আয়াত বিরক্ত হয়ে গেছে তাজবীরের উপর। কথা নেই বার্তা নেই হুটহাট সামনে আসে। ইদানিং তাজবীরের আচার আচরণ সবকিছুই যেন আয়াতের প্রচুর বিরক্ত বোধ হয়। আয়াত দাঁড়িয়ে আছে তাজবীরের সামনে। আয়াতকে দেখে তাজবীর বলল, কেমন আছো আয়াত? আয়াত নাক মুখ কুঁচকে বিরক্তিকর চাহনি দিয়ে বলল, ভালো আছি ভাইয়া, আমাদের এক্সামের সময় হয়েছে, এখন যাই। এই বলে তারা সামনে এগিয়ে যায়। তারা যেতে পাড়া বলল, তাসবির ভাইয়ের কাহিনীটা কি বলতো? হঠাৎ করেই যেন কই থেকে উদয় হয়। আমি কি জানি? আয়াতের নির্লিপ্ত জবাব। আমার তো মনে হয় তাসবির ভাইয়া তোকে পছন্দ করে, ওনার চোখে তো সেটাই দেখা যায়। আয়াত জহুরি চোখে ফাড়ার দিকে তাকিয়ে বলল, তুই আহান ভাইয়ের দিকে না তাকিয়ে তাসবির ভাইয়ের দিকে তাকাস। তার চোখগুলো ভাষা বুঝিস। আহান ভাইয়া সে কথা কি জানে? আয়াতের কথা শুনে পাড়া চোখ মুখ ছোট করে তাড়া দিয়ে বলল, চল চল, এক্সামের দেরি হচ্ছে। শেখ ম্যানশনের ড্রয়িং রুমে বসে আছেন ইব্রাহিম শেখ ও রহমান সাহেব। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে, সাথে টুকিটাকি কথাবার্তা চলছে। রহমান সাহেব এসেছেন রুহানির বিয়ের কথাবার্তা বলতে। এইবার আয়েশা কোনো ভুল করেনি। ছেলের বেলা তিনি বড়সড় একটা ভুল করেছেন, ছেলের মতামত না নিয়ে বিয়ে ঠিক করে, যার জন্য এখনো ছেলে তার সাথে ভালোভাবে কথাবার্তা বলে না। নিজের করা সিদ্ধান্তের জন্য নিজেই অনুতপ্ত আয়েশা বেগম। মেয়ের বেলায় আর এই ভুল করেনি, মেয়ের সাথে খোলামেলা কথা বলেছেন তিনি। ইব্রাহিম শেখ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিচ্ছ যে রহমান? মাত্রই তো এইচএসসি দিল, বছর দুয়েক যাক, তারপর না হয়। জবাবে রহমান সাহেব বললেন, ছেলের পরিবার থেকে রোহানিকে অনেক পছন্দ করছে। বলেছিলাম এখনই মেয়ে বিয়ে দেব না, কিন্তু তারাই ছাড়ছে না। ছেলের পরিবার ভালো, তাছাড়া আমি ব্যবসার কাজে বাইরে থাকি, আয়শা পারবে না সব সামলাতে। রোবায়েদের বেলা তো। থেমে যান তিনি। মেয়ের বাবার সামনে ছেলের বিষয় বলা বেমানান। যতই আপন হোক না কেন, সবাই তো জানে ঈশা রুবায়েতের জন্য ঠিক কি, কতটা পাগল ঈশার জন্য। ইব্রাহিম সাহেব একটু নড়ে চড়ে বসলেন, চোখে চশমাখানা ঠিক করে নিলেন। তিনিও বেশ জানেন রুবায়েতের বিষয়টা। এই নিয়ে অনুভব নিজেই কথা বলেছিল তার সাথে। তার মেয়েটাও ইদানিং কেমন একঘেয়েমি হয়ে গিয়েছে, আগের মতো বাড়িটাকে মাতিয়ে রাখে না। ভেবেই যেন ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়। তাদের মাঝে বিয়ে নিয়ে আরো কিছু কথাবার্তা চলল। ঈশা ব্যালকনির এক কোণে চুপচাপ বসে আছে, হাতে ধরা উমায়ন আহমেদের অপেক্ষা। কিন্তু বইয়ের পাতায় চোখ থাকলেও মন যেন অনেক দূরে। আগের মতো হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল ঈশা আর নেই। এখন সে কেমন একাকী, চুপচাপ, গম্ভীর। আজকের আকাশটাও যেন তার মনের মতো ঘন কালো মেঘে ঢাকা। চারিদিক থেকে শিরশিরে বাতাস বইছে, অথচ রাস্তায় এখনো রোদের প্রচণ্ড খেলা। যেন পিচ ঢালা রাস্তায় আগুনের লাভাজ গড়িয়ে পড়ছে।
মানুষজন অস্থির গরমে হাঁসফাঁস করছে। ব্যালকনির গাছগুলো ক্লান্ত পানি শূন্যতায় নেতিয়ে পড়েছে। পুরো পরিবেশটা যেন একখণ্ড মরুভূমি, নিস্তব্ধ, নিশর, থমথমে। অহমিকা চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার সেই চঞ্চল হাসি খুশি মেয়েটা আজ কত বদলে গেছে। মনের গভীরে একটা শূন্যতা অনুভব করলেন তিনি। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে ঈশার পাশে রাখা চেয়ারে বসে পড়লেন। তার উপস্থিতি ঈশা বুঝতে পেরে ধীরে বইটা নামিয়ে সামনে তাকায়। মায়ের মুখ দেখে কিছুটা অবাক হয়ে বলে ওঠে। মা, তুমি এখানে? অহমিকা ধীরে ধীরে এগিয়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। স্নেহভরা হাতে ঈশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এলাম তোর কাছে, আসা যাবে না নাকি? সারাদিন এভাবে ঘরে নিজেকে বন্দি করে রাখলে কি ভালো লাগবে মা? ঈশা মায়ের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো, যেন সেই উষ্ণ আশ্রয়ে সব কষ্ট গলে যাচ্ছে ধীরে ধীরে। তারপর নিচু গলায় বলল, আমার বাইরে ভালো লাগে না মা, বাইরের মানুষগুলোও ভালো লাগে না। এরা সবাই মুখোশ পরে চলে, ছলনা করে। সৃষ্টির সেরা জীব মানুষ হলেও অভিনয়ে ওরাই সেরা। অহমিকা মেয়ের ভারী কথাগুলো বুঝতে চাইলেন, কিন্তু হয়তো পারলেন না। ঈশার বলা কথাগুলো যেন তার বোধগম্য হলো না একদম। ইদানিং ঈশা এমন কঠিন কঠিন কথা বলে যেন আর সেই আগের মেয়েটা নেই। তিনি মেয়ের মাথায় হাত রেখে একটু নরম কণ্ঠে বললেন, বলেছিলাম কি রোয়াতের। কিন্তু ঈশা তাকে কথা শেষ করতে দিল না। হঠাৎই মাথা তুলে সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলল, তুমি এখন যাও তো আম্মু, একা থাকতে দাও, ভালো লাগছে না আমার। অহমিকা স্থির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অদ্ভুত এক জিজ্ঞাসা। মেয়েটার চোখে মুখে কিছু লুকানো, কিছু চাপা অভিব্যক্তি খেলা করছিল, যেটা অহমিকা বুঝে উঠতে পারছিলেন না। রুবায়েতের নাম উঠলে মেয়েটার আচরণ বদলে যায়। কথা বলতে বলতে থেমে যায় সে, যেন কোনো অদৃশ্য দেয়াল গড়ে তোলে নিজের চারিপাশে। অহমিকা লক্ষ্য করেছে রুবায়েতের প্রসঙ্গ এলেই মেয়েটা কেমন যেন এড়িয়ে যায়। হয়তো গাঢ় অভিমান, অভিযোগ যা মানুষকে পাথরে পরিণত করে তোলে। সময় দুপুর 1টা পেরিয়ে গেছে। আয়াতের এক্সাম শেষ হয়েছে। বৈরী আবহাওয়া বিরাজ করছে চারিদিকে, তাই সবাই সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন রয়েছে আয়াত ও ফারা। অনুভব প্রতিদিন নিতে আসলেও আজ আর তাকে নিতে আসেনি, তাই তারা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। শিরশির করে বাতাসে যেন পরিবেশটা শিথিল হয়ে এসেছে। ফারার তখন ইডিয়ারের কথাটা মনে পড়ল। সকালে তো ভুলেই গিয়েছিল সে এক্সামের তাড়নায়। ফারা দাঁড়িয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত নিজ মনে হেঁটে চলেছে। আয়াত পাশে তাকিয়ে ফারাকে দেখতে না পেয়ে পিছনে তাকায়। ফারাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আবার পিছনে হাঁটা ধরে। ফারার কাছাকাছি আসতেই বলল, মাঝ রাস্তায় সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ফারা আয়াতকে বলল, আমি তো ভুলেই গেছিলাম একটা কথা। এখন বল, ডিয়ারের কি খবর? পূরণ করেছিস? মিথ্যে বলবি না কিন্তু। ফারার কথা শুনে আয়াত থতমত খেয়ে যায়। এই বিচ্ছু যে প্রশ্ন করবে সেটা সে ভালো করেই জানে। আয়াতের চোখে মুখে লজ্জার আভা দেখা যায় যেন। সে কি করে বলবে সে ডেয়ার পূরণ করতে গিয়ে তারই বেহাল দশা হয়েছে ধরা খেয়ে। আয়াত উসখুস করছে দেখে ফারা তীক্ষ্ণ চোখ সব বুঝে ফেলে। আয়াতের অস্বস্তি দেখে সে কটাক্ষ মেশানো কণ্ঠে বলল, কি রে, চুপচাপ হয়ে গেলি যে? আমি তো কিছু বললাম মাত্রই। নাকি আজও ডিয়ার করিসনি? তাহলে তো তুই ভীতু। ফারার কথাটা শেষ হওয়ার আগেই আয়াত যেন গলাটাই খুলে ফেলেছে। করেছি তো। ফারার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না নিজের কানকে। সত্যি? প্রুফ দে দেখি। বলল সে সন্দেহের সুরে। আয়াত একটু ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটে এক চঞ্চল কাঁপুনি, চোখে মুখে লজ্জার অজানা উত্তেজনার ছাপ। তাই বাজকাই কণ্ঠে বলল, এটার আবার কেমন করে প্রুফ দেব? সে তুই জানিস, আমি কি করে বলবো? আয়াত চোখ মুখে বিরক্তি নিয়ে সিরিয়াস মুডে বলল, যথেষ্ট হয়েছে, ডিয়ার দিয়েছিস, আমি পূরণ করেছি। আর সেটা বিশ্বাস করলে কর, না করলে নাই, আমি গেলাম। এই বলে আয়াত এগিয়ে যায় সামনে। ফারা বুঝলো আয়াত মিথ্যা বলছে না, তাই আর এই নিয়ে প্রশ্ন করলো না। কিছু দূর যেতেই তাদের পথ আলাদা হয়ে যায়। আয়াত রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, কিন্তু রিক্সাওয়ালা মামারা যেন আজ পণ করেছে আজ তারা কোথাও যাবে না। আকাশের দিকে তাকায় আয়াত। ঘন কালো মেঘ জমেছে চারিপাশে। ব্যাগটা একটু শক্ত করে ধরে রাখে সে। হঠাৎ করেই ধরনীর বুকে টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করে। বাতাসের তাণ্ডবে যেন সবকিছু উড়ে যেতে চাইছে। রাস্তাঘাটের মানুষগুলো দৌড়ে যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে অবস্থান নিচ্ছে। আয়াত দ্রুত দৌড়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। খানিকটা ভিজে গেছে সে। গা ঝাড়া দিয়ে ছাউনির এক কোণে দাঁড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে যেন বৃষ্টির প্রকোপও বাড়ছে। রৌদ্রোজ্জ্বল দিনের ভ্যাপসা গরম মুহূর্তে যেন শীতল হয়ে যায়। সময় গড়ায়। আয়াত ঘড়ির দিকে তাকায়। 2টা পেরিয়ে গেছে। আয়াত চারিপাশে তাকায়। অনেকেই এই ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। আয়াতের খানিকটা ভয় লাগে। একা একটা মেয়ে সে। বুকের ভেতরটা যেন ধক করে ওঠে তার। সে ব্যাগটা বুকে চেপে ধরে শুকনো ঢোক গিলে। তার কেমন যেন মনে হচ্ছে তার দিকে কেউ
তাকিয়ে আছে। আয়াত আশেপাশে তাকায়, সেরকম কোনো নজরে এলো না তার। শেখ ম্যানশনের অহমিকা শেখ চিন্তিত হয়ে বসে আছে, বারবার মেন দরজার দিকে তাকাচ্ছেন তিনি। আয়াত এখনো ফেরেনি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামও নেই। অহমিকা ফোন বের করলেন, অনুভবের নাম্বার বের করলেন। কল দেওয়ার আগে কলিং বেল বেজে ওঠে। অহমিকা সোফা থেকে উঠে দরজা খুলে দেয়। দেখতে পায় অনুভব কাক বেজা হয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে, মাথার কাছে ব্যান্ডেজ দেওয়া। অহমিকা শেখ ছেলের মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, কি হয়েছে তোর অনুভব? মাথা লাগলো কি করে? অনুভব মাথায় হাত দিয়ে বলল, সেরকম কিছু না, বাইরে প্রচুর বৃষ্টি তো, ঘরে স্লিপ খেয়ে পড়েছিল। তুমি এমন লাগছে কেন? ঈশা ঠিক আছে? আর আয়াত কি ফিরেছে? অহমিকা শেখ চমকান। তিনি উদ্গ্রীব হয়ে বললেন, আয়াত কই? আয়াত তো এখনো ফেরেনি। আর একা ফিরবে মানে প্রতিদিন তো তুই নিয়ে আসিস, আবার দেখে আসিস। আয়াত ফেরেনি কথাটা শুনে অনুভবের ভিতরটা যেন কেঁপে ওঠে। মেয়েটা এখনো ফিরেনি? এক্সাম তো অনেক আগেই শেষ হয়েছে, তাহলে গেল কই? বাইরে যে পরিমাণ বৃষ্টি আটকে আছে, নিশ্চয় অনুভব আর দাঁড়ালো না। এই ঝুম বৃষ্টির মাঝে অনুভব আবারও বেরিয়ে পড়ে। বাইকের স্পিড বাড়িয়ে আয়াতকে খুঁজতে থাকে শহরের অলিগলিতে, কিন্তু কোথাও আয়াতকে পায় না। অনুভব ভার্সিটির দিকে যায়, বাইক দাঁড় করিয়ে গেটে দারোয়ানের কাছে যায়। অনুভব ফোন বের করে আয়াতের একটা ছবি বের করে বলে, চাচা, এই মেয়েটাকে দেখেছেন? এই ভার্সিটিতে পড়ে, আজ এক্সাম ছিল। দারোয়ান ছবিটা মনোযোগ দিয়ে দেখলো, তারপর অনুভবের দিকে তাকিয়ে বলে, ভার্সিটিতে তো অনেক ছাত্রছাত্রী পড়ে বাবা, কয়জনের মুখ চিনে রাখলো। তয় এক্সাম তো অনেক আগে শেষ হয়ে গেছে, সকলে বাইর হয়ে গেছে। অনুভব একটু তাড়া করে বলে, আমি ভিতরে গিয়ে খুঁজে দেখতে চাই, আমার যেতে দিন ভিতরে। ও ভার্সিটি ছেড়ে যাবি বা কোথায়? দারোয়ান অনুভবের কথা একটু রসিয়ে বলল, দেখো হয়তো কোনো পড়ার লগে গেছে কোথাও, তার উপর যে বৃষ্টি, আছে কোনো হোটেল। দারোয়ানের কথা শেষ হতে কোনো পূর্বাভাস না দিয়ে অনুভব তার সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারে দারোয়ানের নাক বরাবর। মুহূর্তেই নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে থাকে, ছিটকে পড়ে যায় দারোয়ান। বৃষ্টির পানির সঙ্গে মিশে রক্তটাও যেন ধুয়ে যাচ্ছে, কিন্তু অনুভবের রাগ কিছুতেই ধুয়ে যাচ্ছে না। ভেজা শার্টের কলার টেনে দারোয়ানকে টেনে তুলে সে, চোখে জ্বলছে আগুন, রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে, যেন এক মুহূর্তে সব শেষ করে দিবে। দাঁতে দাঁত পিষে বলে, ইউ রাস্কেল, কি বললি তুই? কি বললি? আর একবার শুধু বল, এখানে তোকে মেরে পোতে ফেলবো। সাহসের তো অভাব নেই দেখছে। আমার বউ নিয়ে বাজে মন্তব্য করিস? হ্যাঁ, আমার বউ নিয়ে? কাদামাটি দিয়ে মাখো মাখো অবস্থা যেন। বাইরে হুলস্থুল দেখে প্রিন্সিপাল আর কিছু টিচার দ্রুত নিচে নেমে আসেন। দারোয়ানকে রক্তাক্ত দেখে এগিয়ে যান তিনি। অনুভবকে দেখে চমকে ওঠেন তিনি। প্রিন্সিপাল স্যার ও মুজাহিদ স্যার অনুভবকে ভালো করেই চিনে। অনুভব এমন কেন করলো সেটা জানতেই তিনি অনুভবের দিকে এগিয়ে বলবে, তার আগে অনুভব রাশভারী কণ্ঠে চিল্লিয়ে বলল, কেমন লোককে এমন দায়িত্বশীল কাজ দেয় না আঙ্কেল, যেখানে ভার্সিটির স্টুডেন্টকে নিয়ে বাজে মন্তব্য করে? তারপর আমার ওয়াইফকে নিয়ে। এই অনুভব শেখের ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস কই থেকে পেল? অনুভবের চিৎকারে বাইরের পরিবেশটা যেন থমথমে হয়ে যায়, কেউ কিছু বলার সাহসটুকুও পাচ্ছে না। প্রিন্সিপাল স্যার সবটা শুনে নিলেন। তিনি অনুভবকে বললেন শাস্তির কথা। অনুভব তার হাতের ওয়াটারপ্রুফ ঘড়িটার দিকে তাকায়, তারপর প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে বলে, আমার সময় কম, আমি এক্ষুনি যেতে হবে। এই বলে মুহূর্তের ভিতরে হাওয়া হয়ে যায় সে। প্রিন্সিপাল স্যার দারোয়ানের দিকে হুঙ্কার ছুড়ে বললেন, সাহস কম না আমার ভার্সিটির স্টুডেন্ট নিয়ে নোংরা কথা বলিস। এই মুহূর্ত থেকে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর যেন এই ভার্সিটির আশেপাশেও না দেখে। দারোয়ান প্রিন্সিপালের পা ধরে আকুতি করে বলে, আমায় মাফ করে দেন স্যার, আমি আর এই ভুল জীবনও করবো না। আমার চাকরি গেলে পরিবার নিয়ে পথে নামতে হবে। আমার 2টে মেয়ে আছে স্যার, দয়া করেন। প্রিন্সিপাল স্যারকে আর কিছু বলতে না দিয়ে মুজাহিদ স্যার বললেন, তুই জানিস তুই কার বউকে নিয়ে বাজে মন্তব্য করেছিস? ও শুধু অনুভব শেখ নয়, ওর আরো। চলুন স্যার ভিতরে। অনুভবকে নিয়ে কথা সেখানেই সমাপ্তি ঘটে। অনুভব গাড়ি নিয়ে হয়রান প্রায়। আয়াতকে সে এখনো পায়নি, মাথাটা ফেটে যাচ্ছে মনে হয়। আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, আয়াত, জান তুই কই? অনুভব উঠে দাঁড়িয়ে আবারও ভার্সিটি রাস্তার দিকে যায়। আয়াত হয়তো সেখানে আছে কোথাও। আয়াত বাইরে তাকিয়ে দেখছে বৃষ্টি কিছুটা কমে এসেছে, মানুষজন বাইরে চলে গিয়েছে, মানুষের আনাগোনা কমে গিয়েছে। তার এখানে থাকতে অনেক অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে শকুনি দৃষ্টিতে দেখছে। পুরো শরীর কেঁপে উঠছে তার। আয়াত এক পা বাড়াতেই তার হাত কেউ টেনে ধরে যেন। আয়াত ভয়ে পেছনে তাকায়, দেখতে পায় মাঝ বয়সী একটা লোক তার দিকে লোভাতুর চোখে তাকিয়ে আছে। আয়াতের গলা শুকিয়ে যায়। লোকটা আয়াতকে দেখে বলল, কই যাইবা মামুনি, আমি পৌঁছে দিচ্ছি। আয়াত ঝটকা মেরে হাত ছাড়িয়ে প্রাণপণে ছুটে দৌড় দেয়। বৃষ্টির পানিতে পিচ্ছিল রাস্তা দিয়ে আয়াত ছুটছে যেন, তার পিছনে রয়েছে লোকটি।
দৌড়াতে দৌড়াতে হঠাৎ আয়াত পা পিছলে সেখানে উল্টে পড়ে যায়। লোকটা তার খুব নিকটে চলে এসেছে প্রায়। আয়াত বহু কষ্টে উঠে দাঁড়ায়, গায়ে তার কাদামাটি লেগে গিয়েছে। আয়াত সামনে তাকে অতি পরিচিত মুখটা দেখতে পায়, তার সবচেয়ে আশ্রয়স্থল, তার ভরসার জায়গা। আয়াত কোনো দিকে না তাকিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে অনুভবকে দুহাতে জড়িয়ে ধরে। বিবাহময় এই সম্পর্ক যতই জটিলতা নিয়ে আসে না কেন, এই পবিত্র বন্ধনে কখনো ভালোবাসার অভাব হয় না। আমরা চাইলেই পবিত্র বন্ধনকে বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের বাজে অভ্যাস বদলাতে পারি, অনুভূতি পরিবর্তন হতে পারে, কিন্তু আসক্তি কখনো বদলায় না। আসক্তি আমার অন্তর থেকে আসে, আর সেই আসক্তির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষকে প্রতি মুহূর্তে অনুভব করি। আয়াত ও অনুভবের সম্পর্ক প্রথমে ছিল মাঝবিহীন নৌকার মতো অনিশ্চিত, কিন্তু এখন তার রূপ নিয়েছে গভীর ভালোবাসার বন্ধনে, যা এখন এক অনন্ত ভালোবাসার ঋতুতে পরিণত হয়েছে। এই ভালোবাসার মৌসুমে কোনো বিচ্ছেদ নেই, সম্পর্ক হয়ে উঠেছে সম্পূর্ণ ভালোবাসাময়, অটুট এবং চিরস্থায়ী। আয়াত যখনই অনুভবকে দেখতে পায়, কোনো কিছু না ভেবে দুহাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। ছিল না তার দিক দিশা, শুধু ভরসার স্থল ছাড়া। চোখে তার পানি, মাথার চুল এলোমেলোভাবে গালের মুখে লেপ্টে আছে, পুরো জামা কাপড়ে কাদা মাটি লেগে মাখা মাখা অবস্থা। আয়াত যেন অনুভবের বুকের মাঝেই তার সবচেয়ে বড় আশ্রয়স্থল খুঁজে পায়। অনুভবও আয়াতকে পেয়েও যেন প্রাণ ফিরে পায়। আয়াত খুব জোরে নিজের সাথে মিশিয়ে নেয়। তখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আয়াতকে এমনভাবে ধরেছে যেন ছেড়ে দিলে আবারও উড়ে যাবে। আয়াত অনুভবের বুকের মাঝে ফুপিয়ে ওঠে। উন্মাদের মতো অনুভব আয়াতের মুখ তুলে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দিয়ে স্লো ভয়েসে বলে, আয়াত, কি হচ্ছে? ভয় পাচ্ছিস জান? তাকা, তাকা আমার দিকে। বল, কি বলেছে? আয়াত নির্বাক, যেন ভয়ে তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আটকে যাচ্ছে যেন কথাগুলো। আয়াত ফুপিয়ে ফুপিয়ে অস্পষ্ট স্বরে বলে, ওই ওই লোকটা আমায় অনুভব চারিদিকে জহুরির চোখে নজর বুলিয়ে দেখে। চারিপাশে সেরকম কারো অস্তিত্ব নেই। নিস্তব্ধ তা তাকে নিশ্চিত করে তোলে এই মুহূর্তে তারা একা। সে ধীরে ধীরে আয়াতের কাছে গিয়ে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে নরম কণ্ঠে বলে, জুলাক্স পাখি, কেউ নেই এখানে। তুই ভয় পেয়েছিস? কোন ছিলি তুই? আমি তোকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আয়াত যেন থামতে চাইছে না। ভয় তার সমস্ত শরীর কাঁপছে, চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে, আর কণ্ঠে বিষণ্ণ কাঁপুনি। ওই লোকটা আমার হাত ধরেছিল, আমার পিছে পিছে এসেছিল। সে ফিসফিস করে কাঁদতে কাঁদতে বলে, আপনি আগে আসেননি কেন? আমি খুব ভয় পেয়েছিলাম। অনেক লোকের মাঝে ওই লোকটা কিভাবে তাকিয়েছিল। আমি আমি হঠাৎই কণ্ঠস্বর আরো ভেঙে আসে। আপনি আসেননি আগে। আপনি আমায় মোটেও পছন্দ করেন না, তাই না? তাই তো আসেননি। আয়াতের কণ্ঠে অভিমান ঝরে পড়ে। অনুভব এক মুহূর্তে চুপ করে থেকে তার কানে কানে ফিসফিস করে বলে, ঠিকই বলেছিস, আই ডোন্ট লাইক ইউ। কিন্তু আমি কাক ভেজা হয়ে তোর কাছে আসলাম কেন? তারপর অনুভব আর একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আয়াতের নিঃশ্বাস যেন আছড়ে পড়ছে অনুভবের বুকে। অনুভব আয়াতের মুখটা দু হাতে ধরে বলে, তুই পৃথিবীর যেখানে যে অবস্থাতেই থাক না কেন, এই অনুভব তোকে সেখান থেকে খুঁজে নেবে। আমি আছি তোর প্রতিটি নিঃশ্বাসে। অনুভবের আমি আছি কথাটাই যেন আয়াত থেমে যায়। আয়াত যেন অনুভবের কথায় ভরসার জায়গা পায়। হুঁশ ফিরতে অনুভবের দিকে তাকায়। কাক ভেজা অনুভব নিঃশব্দে দাঁড়িয়ে আছে তার সামনে। মাথার চুল বেয়ে পানি টপ টপ করে পড়ছে, ভেজা জামা কাপড় তার গা জুড়ে লেপ্টে আছে। আয়াত হঠাৎ চট করে একটু দূরে সরে যায়। অনুভব আয়াতের দিকে তাকায়। বৃষ্টিতে ভিজে আয়াতের জামা শরীর লেপ্টে, শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। অনুভব গায়ের ব্লেজার খুলে আয়াতের কাছে টেনে পরিয়ে দেয়। আয়াতের চোখ দুটো লাল হয়ে গেছে। অনুভব হাতের উল্টো পিঠে আয়াতের কপালে হাত রাখে। আয়াতের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। অনুভব ফোঁস করে একটা নিঃশ্বাস নেয়। আয়াত হাত টেনে ধরতেই আয়াত ব্যথা কুঁকিয়ে ওঠে। অনুভব আয়াতের হাতটা ভালো করে পরখ করে, লালচে বর্ণ হয়ে গিয়েছে। আয়াত ভুল বলেনি, কেউ তার হাত টেনে ধরেছে। অনুভব চোখ দুটো বন্ধ করে নেয়। তারপর আয়াতের কাঁধ ধরে এগিয়ে যায় বাইকের কাছে। অনুভব বাইকে উঠে আয়াতকে বলল, আমায় শক্ত করে ধরে বস। আয়াত কোনো দ্বিরুক্তি করলো না, অনুভবকে শক্ত করে ধরে বসে। অনুভব শেখ ম্যানশনে বাইক দাঁড় করিয়ে আয়াতকে নিয়ে ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে অহমিকা শেখ তখনও বসেছিল। আয়াতকে দেখে তিনি এগিয়ে গেলেন। আয়াতের চোখ মুখ কেমন লাগছে যেন, কাদামাটি লাগানো শরীরে। তিনি অনুভবকে বললেন, আয়াতকে অস্বাভাবিক লাগছে। তুই ওকে উপরে নিয়ে যা, আমি খাবার আনছি। বলে আয়াতকে নিয়ে উপরে যায়। তবে আর আজ আয়াতের রুমে নিয়ে গেল না, তারই রুমে নিয়ে গেল। আয়াতের কোনো খেয়াল নেই। আস্তে আস্তে শরীর যেন তার আগুনের মতো গরম লাগছে। অনুভব সোজা আয়াতকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনুভব তার গায়ের শার্ট খুলে ফেলে। আয়াত তা দেখে বলে, ওটা কি কি করছেন? অনুভব ধীরে বলে, তারপরই শাওয়ার অন করে দেয়। ঠান্ডা পানির ধারা আয়াতের গায়ে পড়তে সে কেঁপে ওঠে।
যেন বরফের ধারে শরীর জমে যাচ্ছে। তার চোখে মুখে আতঙ্ক আর লজ্জার ছায়া। অনুভব এগিয়ে এসে আয়াতের হাত টেনে নেয়। যেখানে সে অমানুষটা স্পর্শ করেছিল সেখানে বারবার জল ঢেলে মুছে দেয় সে। আয়াত কেঁপে উঠে ব্যথায় তার মুখ কুঁচকে যায়, কিন্তু অনুভব থামে না। খুব সাবধানে কিন্তু অদ্ভুত এক দৃঢ়তায় সে আয়াতের পুরো শরীর পানি দিয়ে ধুয়ে দিতে থাকে, যেন তার গা থেকে সে অপরিচিত স্পর্শের সমস্ত ছায়া মুছে ফেলতে চায়। আয়াত নিঃশব্দে সিটিয়ে আসে, কাঁপতে থাকা শরীর ঠান্ডায়, আতঙ্কে, লজ্জায় সব মিলিয়ে হিম হয়ে যাচ্ছে সে। মাথা নিচু করে নেয় আয়াত, দুহাত বুকের কাছে এনে নিজেকে ঢাকার চেষ্টা করে। অনুভব থেমে যায় এক মুহূর্ত, গভীরভাবে তাকিয়ে বলে, আমার সামনে তোকে নিজেকে ঢাকার প্রয়োজন নেই। আমি কোনো পরপুরুষ নই। তোর উপর কারো যদি অধিকার থাকে সেটা শুধুই আমার। অনুভবের কথায় আয়াতের দু কান দিয়ে গরম ধোয়া বের হয়ে যায়। লজ্জায় যেন রক্তিম হয়ে গিয়েছে আয়াতের ফর্সা গাল। অনুভব আর দাঁড়ালো না, ভেজা গায়ে বের হয়ে যায়। আয়াত ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, শরীর তার থরথর করে কাঁপছে। খেয়াল করলো তার কোনো কাপড় নেই এখানে। আয়াত চিন্তায় পড়ে গেল, এখন কি হবে? সে বের হবে কিভাবে? আয়াত দ্বিধায় পড়ে গেল। ওয়াশরুমের দরজা খুলে আয়াত মাথা বের করে আশেপাশে তাকায়, দেখতে পায় অনুভব তার দিকে এগিয়ে আসছে। পরনে তার টাওয়েল পেঁচানো। আয়াত বিড়বিড় করে বলে, এই লোকের কি জামা কাপড় নেই? এভাবে টাওয়াল পেঁচিয়ে রয়েছে। অনুভব একটা সাদা শার্ট আর ট্রাউজার এগিয়ে দেয়। আয়াত কাপড়গুলো নিয়ে হতভম্ব চোখে তাকায়। এগুলো সে পরবে কিভাবে? এই লোকের মাথা খারাপ নাকি? আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল। এসব কিভাবে পরবো? অনুভব আয়াতের কথায় বলল। আপাতত পরে নেয়, পরে সব এই রুমে শিফট করা হবে। এই বলে অনুভব সেখান থেকে প্রস্থান করে। আয়াত সেখানে থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎ খেয়াল করলো তার শরীরে তাপমাত্রা যেন বেড়ে গেছে। আর দেরি না করে তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে নিল। অনুভবের একটা শার্ট আর ট্রাউজার পরে আয়াত যেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। শার্টের হাতা বড়, ট্রাউজারও ঢিলা ও লম্বা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে অনুভব খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত গুটিসুটি মেরে বিছানায় গিয়ে বসে পড়ে। অনুভব তাকে এক নজর দেখে ঠোঁট চেপে হেসে ফেলে। তারপর খাবারের প্লেটটা টেবিলে রেখে দেয়। এরপর সে আয়াতের সামনে ঝুঁকে পড়ে তার শার্টের হাতা আর ট্রাউজারটা যতটা পারা যায় গুছিয়ে ফোল্ড করে দেয়। আয়াত একটু হকচকিয়ে ওঠে, তবে কিছু বলে না। অনুভব আবার খাবারের প্লেট নিয়ে তার সামনে এসে বসে। নরম কণ্ঠে বলে, আমি খাইয়ে দিচ্ছি, খাবার খেয়ে শুয়ে পড়। আয়াত যেন দিনকে দিন নতুন এক অনুভবকে আবিষ্কার করে। তার যেন চিনতেই কষ্ট হয় অনুভবকে। একটা সময় তাকে দেখলে ধমকাধমকি করতো, মারতো। সেই অনুভবের মাঝে এত পরিবর্তন যেন আয়াত অবিশ্বাস্য করার বিষয়। আয়াত যেন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারে না। অনুভব ভাত মাখে এক লোকমা আয়াতের মুখের সামনে ধরে ইশারা করে খাওয়ার জন্য। আয়াত চুপচাপ অনুভবের দিকে খাবার মুখে নেয়। কয়েক লোকমা ভাত খেয়ে আর খাবে না জানে। অনুভবও আর জোর করে না। আয়াত অনুভবের দিকে তাকিয়ে বলে, আমি আমার রুমে যাব। আমাকে একটু আমার রুমে রেখে আসুন। অনুভব আয়াতের কথার পরিপ্রেক্ষিতে অধিকারের সুরে বলে, এখন থেকে এটা তোরও ঘর। আজ থেকে তুই এই ঘরের বন্দি নেই। এই ঘর আর এই ঘরের মানুষ দুটোই তোর মালিকানায়। ভুলেও এই ঘরের কথা মনে আনবি না। অনুভবের কথায় আয়াত বড় বড় চোখে তাকায়, কিন্তু এই মুহূর্তে তর্কে যাওয়ার কোনোটাই ইচ্ছা করলো না। আর তাই চুপচাপ শুয়ে পড়ল। আয়াতকে শুয়ে দিয়ে পেট গ্লাস নিয়ে অনুভব নিচে নেমে আসে। ফারা বাসায় এসে রুমে শুয়ে পড়েছে। ইদানিং তার শরীর মন কিছুই ভালো যাচ্ছে না। দুপুরে এসে খায়নি সে। ভার্সিটি গেলে সবার সাথে হাসি খুশি থাকলেও বাসায় এসে তার কোনো কাজে মন বসে না, খেতে ইচ্ছা করে না। অনিমা বিষয়টা লক্ষ্য করেছিল। আহানের সাথে এই বিষয়ে কথা বলেছিল, ভেবেছিল ডক্টরের নিকট নিয়ে যাবে। অনিমা খাবার নিয়ে ফারার রুমে আসে। ফারা শুয়ে আছে দেখে তিনি ফারার মাথায় হাত বুলিয়ে ডাক দেয়। ফারা পিটপিট চোখ তাকায় তার দিকে। শাশুড়ি মাকে দেখে সে আস্তে উঠে বসে বিছানায়। অনিমা ফারাকে দেখে বলল, কি হয়েছে তোর? কদিন থেকে দেখছি খাচ্ছিস না ঠিক মতো। এভাবে না খেলে দুর্বল হয়ে পড়বি তো। আয় আমি খাইয়ে দিচ্ছি। ফারা নাক মুখ কুচকে বলল। আমার খেতে মন চায় না মা, তুমি সব নিয়ে যাও। অনিমা ছাড়লো না, বরং রাগ দেখিয়ে বলল, অল্প করে হলেও খেয়ে নে মা। দিন দিন যা কেমন শুকিয়ে যাচ্ছিস। ফারা এবার না করতে পারলো না। সেই মানুষটাকে কখনোই কষ্ট দিতে চায় না শাশুড়ি মায়ের থেকে বেশি কিছু। এই বাড়ির মানুষগুলো তাকে অনেক ভালোবাসে। পৃথিবীটাতে এমনও ভালো মানুষ আছে যারা কিনা বিনা স্বার্থে ভালোবাসে। তার মামি তো খাইয়ে তো দূর, শরীর না চললেও তাকে দিয়ে সব করিয়ে নিত। একটু কিছু তাই খাবার বন্ধ করে দিত। সেখানে এই মানুষগুলো প্রথম দিকে না চিনেও তাকে কতটা আপন করে নিয়েছিল। ফারার চোখ চিকচিক করে ওঠে। আমিনা ফারাকে খাইয়ে দিয়ে বলে, কিছুই চোখে পানি আসে কেন? এভাবে কাঁদতে নেই মা। ফারা খেতে খেতে বলে, তুমি অনেক ভালো মা। আমার নিজের মা তো আমার পৃথিবীর আলো দেখিয়ে আমায় একলা রেখে গেল, কিন্তু তুমি আমার মা, যে কিনা বিনা স্বার্থে ভালোবাসে। আনিমা হাসতে হাসতে বলে,
পাগলি মেয়ে, তাড়াতাড়ি খেয়ে নে। আর কয়েক লোকমা খেয়ে আর খেতে পারে না যেন। গা যেন গুলিয়ে আসে তার। দ্রুত মুখে হাত দিয়ে উঠে দাঁড়ায়। তারপর দৌড়ে বেসিনের সামনে গিয়ে হরহর করে বমি করে দেয়। অনিমা পিছু পিছু এসে ফারার অবস্থা দেখে ফারাকে আগলে ধরে। বমি করে ফারা যেন ক্লান্ত হয়ে পড়ে। হাঁটার শক্তিটুকু পাচ্ছে না যেন। সেই সময় আহান বাসায় ফিরে ফারার মলিন অবস্থা দেখে আহানের ভেতরটা ধক করে ওঠে। কয়েকদিন ধরে সে বেশ খেয়াল করেছে ফারার মাঝে কেমন একটা পরিবর্তন। সে দৌড়ে ফারাকে কোলে তুলে নেয়। তারপর বিছানায় গিয়ে শুইয়ে দেয়। অনিমা ফারার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আহানকে বলে দ্রুত ডক্টরকে কল করার জন্য। আহান রিকশা না নিয়ে ফারাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। 20 মিনিটের মাথায় আহান ফারাকে নিয়ে হসপিটালে উপস্থিত হয়। গানি ডক্টর রাশেদা ফারাকে দেখে কিছু রিপোর্ট দেয়। বেশ কিছুক্ষণ পরই রিপোর্টগুলো ডক্টর রাশেদার হাতে আসে। ফারাকে দেখে তিনি চিন্তিত হয়ে বলেন, আহানকে এখন দ্রুত বলেন আমার ওয়াইফ কি হয়েছে, ওর জটিল কিছু? জটিল তো বটেই, আপনার ওয়াইফ ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তার উপর আপনার ওয়াইফের প্রেগনেন্সির 4 সপ্তাহ চলছে। আহান বাকশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। ডক্টরের কথা আগাগোড়া কিছুই যেন বুঝলো না, তাই ডক্টরকে বলল। মানে আপনি বাবা হতে চলেছেন। আহান যেন অনুভূতি শূন্য হয়ে গেছে ডক্টরের কথা। সে কি রিয়েক্ট করবে সেটাই যেন ভুলে গিয়েছে। অনিমা ডক্টর রাশেদের কথা শুনে আলহামদুলিল্লাহ বলে উঠল। আহানের মাঝে যেন কোনো হেলদোল নেই। সে কি করবে কি বলবে কোনোটাই মাথায় আসছে না যেন। শুধু তাকিয়ে আছে ফারার মুখের দিকে। ডক্টর কিছু পরামর্শ দিলেন। আরও জানালেন ফারার শরীর অনেক উইক, সাবধানে চলাফেরা করতে, এখন থেকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে। আহান শুধু শুনলো। ডক্টর আরও কিছু বললেন। তারপর তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। অনিমার চোখে যেন খুশি রেশ দেখা দিয়েছে। তিনি দ্রুত বাইরে বেরিয়ে ইকবাল হোসেনকে ফোন লাগান। আহান এক পা দুপা করে ফারার দিকে এগিয়ে আসে। ফারার পাশে বসে এক হাতের ফারার গাল আস্তে করে ছুঁয়ে দেয়। ফারা ক্লান্ত ভঙ্গিতে আহানের দিকে তাকায়। আহান ফারার মলিন মুখটা দেখে বলল, ঠিক আছে তুমি? ফারার মুখে এক চিলতে হাসি দেখা দেয়। হঠাৎ এই আহান ফারাকে দু হাতে জড়িয়ে ধরে। ফারার চোখেও পানি। আজ যেন তাদের এক ভালোবাসাময় প্রাপ্তির। আহান ফিসফিসিয়ে বলে, ভালোবাসি ফারা, জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছি আমি, আর কিছু চাওয়ার নেই। ফারা আবেশে যেন আহানের বুকে কেঁদে ভাসায়। আহানের খুশির খবর ইতিমধ্যে তার সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে গেছে। অনুভব এবং তার বন্ধু বান্ধব সকলে আহানের সাথে দেখা করতে গিয়েছিল। রাত 11টার পর অনুভব বাসায় ফিরে ড্রয়িং রুমে ঈশাকে বসে থাকতে দেখে বলল, তুই এখনো ঘুমাসনি? এখনো জেগে আছিস কেন? ঈশা ভাইকে দেখে বলল, আয়াত আবু কেমন জানি করছে। আম্মু সন্ধ্যার দিকে অল্প একটু খাইয়েছে, কিন্তু ওষুধ খায়নি। বোনের কথা অনুভব তার দিকে তাকায়। তারপর বলে, আম্মু কি ঘুমিয়েছে? হ্যাঁ, আম্মু ঘুমিয়েছে। তুই গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত জাগিস না। জি ভাইয়া, কোনো প্রয়োজন হলে আমায় ডাকিও। এই বলে ঈশা তার ঘরের দিকে যায়। অনুভব গায়ে থাকা ব্লেজারটা খুলে বাম হাতে নিল। তারপর নিজের ঘরের দিকে এগোতে থাকলো। দরজাটা খুলতেই দেখতে পেল আয়াত একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার শরীর কাঁপছে। অনুভব আয়াতের অবস্থা দেখলো। তার চোখে ভেসে উঠল উদ্বেগ। সে আর দেরি করলো না, দ্রুত এগিয়ে গিয়ে আয়াতকে আস্তে করে ধরে বসায়। তারপর ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ওষুধ খুঁজে বের করে তাকে খাওয়ায়। আয়াত নিঃশব্দ নিস্তেজ, কোনো প্রতিক্রিয়া নেই। ওষুধ খাইয়ে দিয়ে অনুভবকে আবারও শুইয়ে দেয়। এখন আরেকটা ব্ল্যাঙ্কেট বের করে তার গায়ে জড়িয়ে দেয়। তবুও আয়াতের কাঁপুনি থামছে না। অনুভবের মধ্যে চিন্তার ছায়া নেমে আসে। নিজের হাত দিয়ে আয়াতের হাত ছুঁয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে। অনুভবের খেয়াল হলো বৃষ্টিতে ভিজেছে। তারপর শাওয়ার নিয়েছে, যার কোণে আয়াতের শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। কিছু একটা করতে হবে। এক মুহূর্ত সে কিছু ভেবে গায়ে থাকা শার্টটা খুলে ফেললো। তারপর বিছানায় উঠে আস্তে আস্তে করে আয়াতকে নিজের বুকে টেনে নিল। তার শরীরের উষ্ণতায় ছড়িয়ে দিতে চায় সে, যাতে আয়াত একটু আরাম পায়। আয়াত যেন অচেতন। অনুভব ওকে আরো জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার ভিতরে এক অজানা আলোড়ন শুরু হয়। ব্যক্তিগত নারী এত কাছে, এতে যেন অনুভব বুকের ভেতর উথাল পাতাল শুরু করে দেয়। অনুভব সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখতে পারে না। আবেগের তাড়নে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আচমকা আয়াতের গায়ে থাকা শার্টের দুটো বোতাম খুলে ফেলে। তারপরে গভীর আবেগ নিয়ে সে আয়াতের বক্ষদেশে চুম্বনাকে, যেন ভালোবাসা ও আকর্ষণের মিশ্র প্রতিচ্ছবি। অনুভব আয়াতের গলায় হালকা করে কামড় দেয়, নরম কিন্তু স্পর্শকাতর। উত্তরে আয়াতের মুখ থেকে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসে, আহ। ঠিক তখনই অনুভবের হুঁশ ফিরে আসে। সে থমকে যায়। নিজের আচরণে তাৎক্ষণিক উপলব্ধিতে ভীষণ ব্যাকুল হয়ে ওঠে। কি করে এমন কাজ করে ফেললো সে? নিজের সীমা অতিক্রম করার এই বোধ তাকে অনুতপ্ত করে তোলে। তারপর মনকে শক্ত করে সে বলল, আয়াত অসুস্থ।
অনুভব বড় বড় দম ফেলে এক গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করলো। অনুভব জানে ভালোবাসা মানে এক টুকরো উষ্ণতা, কেবল যত্ন। এই মুহূর্তে আয়াতের সুস্থতা অনুভবের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশ কিছুক্ষণের মাথায় আয়াতের শরীর একটুখানি গরম হয়ে আসে। অনুভব আয়াতকে সরাতে গিয়ে সরাতে পারল না। আয়াত ঘুমের মাঝে অনুভবকে জড়িয়ে বিড়াল ছানার মতো ঘুমিয়ে থাকে। অনুভব আর ঘুমাতে পারে না। আয়াতের নিঃশ্বাসের ছন্দে তার অস্তিত্বে এক গভীর আরতি নিয়ে জেগে থাকে সে। সারারাত নির্ঘুমে এক নিঃশব্দ প্রহরীর মতো কাটিয়ে দেয় অনুভব। সময়ের গতিধারায় কেটে গেছে 7টি দিন। 7টি দিনের মধ্যে আয়াত ও অনুভবের সম্পর্ক যেন এক নতুন মন নিয়েছে, এক গভীর ভালোবাসার বাঁকে বাঁকে। সেই ভালোবাসা আর শুধুই অনুভূতি নয়, এখন তা স্পর্শ করে যাচ্ছে হৃদয়ের প্রতিটি কোণে। সেদিন জ্বরের ঘরে আয়াত অনুভবের বুকে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু সকালবেলা ঘুম ভেঙে সে নিজেই যেন চমকে উঠল। চারিদিকে তাকিয়ে বুঝে উঠতে পারল না সে কোথায় আছে। এ তো তার নিজের রুম নয়। পাশ ফিরে দেখে অনুভব গভীর ঘুমে। আয়াতকে বুকে নিয়ে সারা রাত জেগে থেকেছে, তাই ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়েছে। চুপি চুপি বিছানা থেকে উঠে আয়াত নিচে নেমে আসে। কোনো কথা না বলে, কোনো চিহ্ন না রেখে সেই যে চলে গিয়েছিল আর ফিরে তাকায়নি। অনুভবের সামনে আসার সাহস পায়নি আর। তবে রাতের বেলা ঠিকই অনুভব তাকে খুঁজে বের করে আবারও রুমে ফিরিয়ে এনেছিল। দরজায় দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলেছিল, এখন দূরে থাকার সময় নয়, এখন শুধু ভালোবাসার মৌসুম। আর ভালোবাসার মৌসুমে দূরে থাকতে নেই পাখি, বুকে ব্যথা হয়। এই কথা শুনে আয়াতের চোখে মুখে ফুটে উঠেছিল এক রক্তিম আভা, ভালোবাসা, বিস্ময় আর এক ধরনের নীরব প্রতিশ্রুতি। যেন তার হৃদয়ের প্রতিটি তন্ত্রী তখন গেয়ে উঠেছিল একটি সুর। ভালোবাসা মানে ফিরে আসা, ভালোবাসা মানে কাছাকাছি থাকা। রুহানির বিয়ে উপলক্ষে সবার মধ্যে যেন এক ধরনের উৎসবের আমেজ। বিয়ের কেনাকাটা, সাজসজ্জা সবই যেন এক মহোৎসবের রূপ নিয়েছে। বাড়ির সবাই তাদের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে ফেলেছে। আর মাত্র 2 দিন বাকি রুহানির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের। তবে একমাত্র আয়াতই এখনো কিছুই নিতে পারেনি। সময় যে নেই তার হাতে। অনুভব প্রতিদিনের মতো অফিসে বেরিয়ে পড়ে ভোরেই, আর ফিরতে ফিরতে রাত পেরিয়ে যায়। আয়াত অপেক্ষা করতেই থাকে, কখন যে ঘুমিয়ে পড়ে কখনো নিজেই বুঝে উঠতে পারে না। এদিকে রুহানির বিয়ের জন্য অহমিকা শেখ ও ইব্রাহিম শেখ ইতিমধ্যে রুবায়েতদের বাড়িতে চলে গেছেন। ইব্রাহিম শেখ নিজেই তার ভাগ্নির বিয়ের আয়োজন দেখাশোনার দায়িত্ব নিয়েছেন, যেন কোনো কিছুরই ঘাটতি না থাকে। ছোট বড় সব বিষয় তার নজরে। অহমিকা শেখ চেয়েছিলেন ঈশাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু ঈশা জানিয়ে দেয় সে যাবে না। কিন্তু রুহানির বিয়ে বাড়িতে না গেলে বিষয়টা চোখে পড়ার মতো হয়ে দাঁড়াবে, কারণ রুহানি আর ঈশা তো ক্লাসমেট। তাই আজ বিকেলে রুহানির জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়ে ঈশাকে তার ফুপির বাসায় যেতে হয়েছে। শেখ মেনশন আজকে একেবারে নিস্তব্ধ। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে একা বসে আছে আয়াত। পাশে রাখা টেবিল ঘড়িতে কাঁটা এগিয়ে গেছে 8টার দিকে। অথচ অনুভব ভাই তো বলেছিলেন সন্ধ্যা কবে পেরিয়ে গেছে, এখন রাত নামছে। আয়াতের চোখে ক্লান্তি আর ঘুমের ছাপ, কিন্তু মনটা অদ্ভুত এক অস্বস্তিতে ভরে আছে। রান্নাঘরের পাশ থেকে হালকা গন্ধ আসছে। রহিমা খালা যাবার আগে রান্না করে রেখে গিয়েছে ভুনা খিচুড়ি আর মুরগির ঝোল। রান্নার কাজ শেষ হয়ে বের হওয়ার আগে রহিমা বারবার বলেছিলেন, আয়াত মা, তুমি একা থাকবা কেমনে? আমার ভাইয়ের মেয়ে এসেছে, কিন্তু তোমারে একা রেখা যাইতে মন চাইতাছে না। আয়াত হেসে বলেছিল, আমি পারবো খালা, আপনি চিন্তা করবেন না। তাছাড়া অনুভব ভাই তো বলেছে সন্ধ্যার মাঝেই ফিরবে। রহিমা একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন। আয়াতের মাথায় হাত বুলিয়ে বললেন, তাইলে আমি যাই, তুমি দরজা জানালা ঠিকঠাক করে লাগাইয়া দাও কেমন? রহিমা চলে যাবার পর থেকে ড্রয়িং রুমটা যেন আরো বড় আর নিঃসঙ্গ লাগছে আয়াতের কাছে। দেয়ালের ঘড়ির কাঁটা একেবারে টিকটিক করে উঠে আর যেন এক একটা প্রশ্ন ছুড়ে দেয়। অনুভব ভাই এখনো এলো না কেন? কিছুক্ষণ ফেসবুকে ফারার সঙ্গে কথা বলল আয়াত। প্রাণপ্রিয় বান্ধবী মা হতে চলেছে, এই খবরে আয়াত যেন আনন্দে ভরে উঠল। ভাবতেই ভালো লাগছে, ফারার এখন একটা নিজের পরিবার হয়েছে, নিজের একটা ছোট্ট সংসার গড়ে উঠেছে। মেয়েটা এখন সত্যিই সুখী। এই চিন্তাগুলো ঘুরতে থাকে আয়াতের মনে। এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে ওর ভেতরে। আয়াত একটা হামি তুলে, চোখ খোলা রাখা এখন মুশকিল হয়ে পড়েছে। ক্লান্ত দেহ আর ভারী চোখ দুটোকে সামলাতে না পেরে সে সোফার কুশনটা ঠিকঠাক করে নেয় আর সেখানে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এদিকে ঈশা আজ বিকেলে তার ফুপি ফুপার বাসায় এসেছে। এসে এই ফুপি ও ফুপার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে, তারপর যে ঘরে ঢুকেছে আর বেরোয়নি। তখন রুবায়েত বাড়ির লাইটিংয়ের কাজে ব্যস্ত ছিল। একবার ঈশাকে দেখেছিল, তারপর আর দেখা মেলেনি। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। বাড়ির ছাদে এখন চায়ের আড্ডা জমে উঠেছে। রুহানির দাদা বাড়ির সব কাজিনরাই এসেছে আজ। সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছে, হাসছে, ঠাট্টা করছে। এদের মাঝে অতিথি আছে।
ঈশার অ্যাক্সিডেন্টের পর তিথি নিজেই বাড়ি থেকে চলে গিয়েছে। ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখেও তাকে না পাওয়ার কষ্ট সহ্য করা কঠিন। তাই সে দূরত্বকে বেছে নিয়েছে। নিজের ভালোবাসাকে দূরে রেখে যদি রুবায়েত ভালো থাকে তবে তিথি সেই দূরে যাওয়া হয়তো এক ধরনের ত্যাগ, এক ধরনের ভালোবাসা। হঠাৎ সে আড্ডার মাঝখান থেকে রুহানির এক কাজিন মিলা বলে উঠল, আচ্ছা রুহানি আপু, ঈশাপু কই? ঈশাপুকে তো কোথাও দেখছি না। রুবায়েত এদিকে ছিল। মিলার কথায় চারিপাশে চোখ বুলিয়ে দেখে, কিন্তু ঈশার দেখা নেই। ব্রুকুচকে বলে ওঠে, এ কোনো ঘরে কি করছে? এরই মাঝে ওর নাম ধরে কেউ ডেকে ওঠে। ভাবনার সুতো ছিঁড়ে যায়। সে আর দেরি না করে সেদিকে এগিয়ে যায়। ছাদে তখন রুহানি মিলার কথা মানে বুঝে ঈশাকে খুঁজে বেড়ায়। চারিদিকে তাকায়, ছাদের প্রতিটা কোণা দেখে নেয়, কিন্তু ঈশা নেই। খানিকটা চিন্তিত ভঙ্গিতে সে উঠে দাঁড়ায়। আসছি। বলেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তবে নিচে এসেও ঈশার দেখা মেলে না। ডাইনিং স্পেস, লিভিং রুম সবখানে তাকিয়ে দেখে নেয় সে। ঈশা যেন হাওয়া হয়ে গেছে। তখন হঠাৎ সে অহমিকা শেখকে দেখে জিজ্ঞাসা করে, মামি ঈশা কই? ছাদেও আমাদের সঙ্গে ছিল না, নিচেও দেখি না। অহমিকা শেখ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। একটা মেকি হাসি ঠোঁটে এনে বলে, ও হয়তো ঘরেই আছে, জানিসই তো অ্যাক্সিডেন্টের পর থেকে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে ঠিকঠাক করে কথাই বলে না, খায় না, সারাক্ষণ ঘরের ভিতরে নিজেকে আটকে রেখেছে। মামির কথা শুনে রুহানি আর দেরি না করে এগিয়ে যায় ঘরের দিকে। দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। ভিতরে সে ঢুকে পড়ে, কিন্তু ঘরটা ফাঁকা। ঈশা কোথাও নেই। তবু সে হাল ছাড়ে না। চোখ পড়ে জানালার পাশের ব্যালকনির দিকে। এগিয়ে গিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে, দুহাত দিয়ে গ্রিল আঁকড়ে ধরে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এক গভীর শূন্যতা। ঠোঁটে নেই কোনো ভাষা, যেন সে আর এই পৃথিবীর অংশ নয়। এক নিঃসঙ্গ ভুবনে হারিয়ে গেছে। রুহানি ব্যালকনিতে গিয়ে ঈশার পাশে দাঁড়ায়। ঈশার কাঁধে আলতোভাবে হাত রেখে বলল, ঈশা, এখানে একা একা কি করছিস? সবাই তোকে খুঁজছে নিচে। ঈশা গায়ে হঠাৎ ছোঁয়ার অনুভবে চমকে ওঠে। মাথা ঘুরিয়ে দেখে রুহানি দাঁড়িয়ে আছে তার পাশে। একটা ম্লান হাসি ফুটে ওঠে ঈশার মুখে। তুই এখানে? রুহানি হেসে উত্তর দেয়, তোকে নিতে এলাম। সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছি। তুই একা এখানে ঘরের ভেতর কি করছিস বলতো? সে ঈশার হাত টেনে ধরে বলে, চল চল, সবাই তোকে খুঁজছে। তোকে ছাড়া আড্ডাটা ঠিক জমছে না। কিন্তু ঈশা হাতটা সরিয়ে নিয়ে বলে, তোরা আড্ডা দে রুহানি, আমার ভালো লাগে না ওসব কোলাহল এখন। বাড়ির মানুষজন, তাদের কথা সবকিছু যেন খুব বিরক্তকর লাগে আজকাল। একটু থেমে এসে আবারও বলে, তাছাড়া ওখানে গিয়ে আমি করবই বাকি, তার চেয়ে বরং তোরা আড্ডা দে। রুহানি বুঝে গেল সেখানে তিথির আছে আর রুবায়েত ভাইয়ের উপস্থিতি ওর অস্বস্তি কারণ। কারণ সে ঈশার হাতটা ধরে জিজ্ঞাসা করলো, রুবায়েত ভাইয়ার জন্য যেতে চাচ্ছিস না, তাই না? ঈশা কিছুক্ষণ নীরব রইল। আকাশের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে, যেন তারা মিটমিট নরম আলোতে চোখের গভীরে আরো কিছু কথা ধরা পড়ছে। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, না, তোর ভাইকে দেখে আমি যাব না এমন না। আমি এমনিতেই কোথাও যাই না, ভালো লাগে না। ভিড়, হইচই সব কিছু কেমন পেড়া দেয়। রুহানি এবার একটু চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। তারপর নিচু গলায় বলল, তাহলে সমস্যাটা কই বলতো? আমার বিয়ে আর তুই এমন মলিন মুখে থাকিস, আমার মোটেও ভালো লাগে না। তোর কাছে আমি বেশি চেয়েছি, সেটা কি অন্যায়? আমার অনেক কাজিন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তুই জানিস আমার সাথে তোর সম্পর্কটা কাজিনের চেয়েও অনেক গভীর। তুই তো আগে কত বলতি আমার বিয়েতে নাচবি, গাইবি, হই হুল্লোড় করবি। তাহলে হঠাৎ এখন চুপচাপ কেন তুই ঈশা? ঈশা এবার কিছু বলল না। রুহানি আবারও বলল, তোর অনেক কিছুই অজানা ঈশা। আমরা সবাই দেখেছি রুবায়েত ভাইয়ার পাগলামি তোর জন্য। হসপিটালের প্রতিটা কোণা জানে সেই গল্প। ভাইয়ার কোনো দোষ ছিল না। তুই না জেনেই এত অভিমান করে বসেছিস। তুই সত্যিটা জানিস না। রুহানির কথার মাঝে ঈশা হঠাৎ থামিয়ে দিল, গলায় কাঁপুনি, চোখে বিরক্তি। শুনতে চাই না আমি এসব। উনের কথা নিয়ে কিছু বলতে আসিস না রুহানি, আমি শুনতে চাই না, আমার ভালো লাগে না, তাই যাচ্ছি না। প্লিজ আমায় জোর করিস না। রুহানি এবার আর কথা শুনলো না, বলল, তোকে যেতেই হবে। আমার বিয়েতে আমার বোন এরকম মুখ কালো করে থাকবে, আমি তা কখনোই বরদাস্ত করব না। চল উপরে চল। ঘরের এক কোণে বসে থেকে থেকে রোবট হয়ে যাচ্ছিস, সে খেয়াল আছে তোর? ঈশা চল। এইবার ঈশা বুঝে গেল আর উপায় নেই। একটু বিরক্তি আর হাল ছেড়ে দেওয়ার স্বরে বলল, আচ্ছা বাবা, যাব, হাতটা ছাড়।
রুহানি চোখ সরু করে জিজ্ঞাসা করলো। সত্যি পরে আবার মন বদলে ফেলবি না তো? ঈশা মাথা নেড়ে বলল। সত্যিই যাব। দাঁড়া, আমি চুলটা বেঁধে আসি। রুমে ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ঈশা। আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন নিজেকে আর চিনতেই পারে না। আজকাল মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি, যেন দিনের পর দিন না ঘুমিয়ে থাকা এক ক্লান্ত আত্মা। নীরবে একরাশ কষ্ট নিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেকে উপহাস করে বলে। কি ছিলাম আগে, আর এখন কি হয়ে গেলাম? 5 মিনিটের মধ্যে ঈশা নিজেকে একটু পরিপাটি করে নেয়। রুহানি তা দেখে বলল। হয়ে গেছে তোর? ঈশা ওড়নাটা ঠিক করতে করতে বলল। হ্যাঁ, চল এখন। রুহানি ও ঈশাকে নিয়ে ছাদে আসে। সকলে সেদিকে তাকায়। রুহানি কাজিনদের মধ্যে একটা ছেলে বলল। কি ব্যাপার ঈশা, বের হও না যে, আমরা কতক্ষণ থেকে ওয়েট করছি, তুমি লাপাত্তা একেবারে। ঈশা একটু হেসে বলল। এমনিতেই ভাইয়া। তারপর সকলে গোল হয়ে বসে পড়ে। তিথি তাকায় ঈশার দিকে। ঈশাকে দেখে নিজের মাঝেও খারাপ লাগে। মিলা গিয়ে রুবায়েতকে ডেকে আনে। রুবায়েত বসতেই মিলা উৎসাহে বলে উঠল। একটা গেম খেলি চলো। বোতলটা ঘোরাবো, যার দিকে থামবে তাকে প্রশ্ন করা হবে, তার সঠিক জবাব দিতে হবে। একজন কাজিন বলে উঠল। দারুণ হবে। মিলা দৌড়ে গিয়ে একটা খালি বোতল নিয়ে আসে। সবাই মাঝখানে গোল হয়ে বসে। বোতলটা ঘোরানো হয় 1 বার 2 বার, তারপর থেমে যায়। রুহানির এক কাজিনের দিকে মিলা দুষ্টু হাসি দেয়। ছেলেটা একটু ভেবে নেয়, জানে আজ সে মিলার প্রশ্নে পড়ে যাবে, তাই একটু হাসি চেপে বলে। বলো। মিলার চোখে তখন যেন ঝিলিক খেলে। সে বলে। আচ্ছা তাহলে একটা নাচ করো। ছেলেটা দাঁত কেলিয়ে বলল। আমি তো ভালোই নাচি, তবে পার্টনার লাগবে। সবাই যখন চুপ, তখনই সে ঈশার দিকে তাকিয়ে বলে। ইস, তুমি আমার পার্টনার হবে? ঈশা খানিকটা হকচকিয়ে যায়, অদ্ভুতভাবে তাকায়। রুবায়েত কথাটা শুনেই তার কাজিনের দিকে গরম চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে স্লো ভয়েসে বলে। থাপ্পড় খেতে না চাইলে একা নাচ কর, না হলে কিন্তু। ছেলেটা ভয়ে ভয়ে বলে। তুই রাগ করছিস কেন ভাই? আমি তো শুধু ডান্স। রুবায়েত ক্ষিপ্ত হয়ে বলল। চুপচাপ যা, না হলে মুখের মানচিত্র পাল্টে দিব। ছেলেটা একটা মেকি হাসি দেয়, তারপর বলে। ডান্স করতে আর কাকে লাগে? যে নাচতে পারে সে একাও পারে। ছেলেটা একটা হিন্দি গানে ডান্স করে। শেষ হতেই সে এসে বসে পড়ে। মিলা এবার বোতল ঘোরা, এবার তিথির দিকে থামে। মিলা তিথিকে বলল। আচ্ছা আপু, তোমার কাছে ভালোবাসা মানে কি? তিথি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে। ভালোবাসা মানে হলো কাউকে গোপনে ভালোবেসে যাওয়া, যেখানে নেই কোনো প্রত্যাশা, নেই কোনো চাওয়া। কখনো কখনো ভালোবাসাকে টিকিয়ে রাখতে, অপর মানুষটাকে ভালো রাখতে নিজের ভালোবাসাকে ত্যাগ করা। কথাগুলো বলতেই তিথির করা যেন ধরে আসে। নীরবে মাথা নিচু করে নেয়। কেউ না বুঝলেও রুহানি ঠিকই বুঝে। এইবার যখন বোতল ঘুরে বোতল থামে, রুবায়েতের দিকে মিলা কৌতূহলে বলল। আচ্ছা রুবায়েত ভাইয়া, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? রুবায়েত ঈশার চোখের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে ঈশা চোখ নামিয়ে নেয়, কিন্তু রুবায়েত তার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ ভালোবাসি এক অভিমানীকে, তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যার চোখের মাঝে আমি হারিয়ে যাচ্ছি বহু আগেই। রুবায়েতের কথায় সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। মিলা আগ্রহ নিয়ে প্রশ্ন করে। কে সে? আমরা কি তাকে চিনি? রুবায়েত মিলার দিকে তাকিয়ে বলল। এত জানতে হবে না, আকাশে যখন চাঁদ উঠবে তখন সবাই তাকে দেখতে পাবে। এবারে মিলা ঈশার দিকে ফিরে প্রশ্ন করলো। আচ্ছা ঈশাপু, ধরো তুমি কাউকে পছন্দ করো কিন্তু বলতে পারো না, আর যদি সেই ছেলেটা অন্য কাউকে পছন্দ করে তাহলে তুমি কি করবে? ঈশা ধীরে বলে। ভালোবাসা কখনো সত্যি হয় কিনা জানি না। এই রহস্যময় পৃথিবীতে যদি সত্যিকারের ভালোবাসা থাকে, আর তোমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তুমি তাকে পাবে। তবে আশেপাশে ভালোবাসা নামক মিথ্যে অভিনয়ও হয়, সেদিকেই খেয়াল রাখতে হবে। না হলে ভালোবাসা মায়াজারে নিজে আটকে করুণ পরিণতি হবে। সময় তখন রাত 10টা। তাদের খেলা সেখানেই সমাপ্তি ঘটে। রুহানির কাজিনরা একে একে নিচে নেমে যেতে শুরু করে। সবার ডিনারের ডাক পড়ে। রুবায়েত উঠে যায়। রুহানি ঈশার দিকে তাকিয়ে বলে। চল নিচে, ডাকছে আমাদের। ঈশা এক ঝলক তাকায়, তারপর নরম গলায় বলে। তুই যা, আমি আসছি। রুহানি একটু থামে, হালকা হেসে বলে। আচ্ছা তাড়াতাড়ি আসিস। এই বলে সে নিচে নেমে যায়। ঈশা তখন একা। হঠাৎ করে পাশে এসে দাঁড়ায় তিথি। নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে থাকে ঈশার দিকে। ঈশা এক পলক তাকিয়ে আবার সামনে মনোযোগ দেয়। তিথি কি বলবে ভেবে পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে ভাঙা গলায় বলে উঠল। ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না ঈশা? কখনো এটা কাউকে জ্বালায় পোড়ায়,
আবার কাউকে এনে দেয় স্বর্গ সুখ। একটু থেমে সে নিঃশ্বাস নিল, চোখের ভেতরটা কেমন যেন ঝাপসা হয়ে এলো। তারপর আবারও বলল, তুমি বড় ভাগ্যবতী ঈশা। এই ত্রিকোণমিতিক প্রেমের গল্পে তুমি জিতে গেলে আর আমি ভালোবেসে হেরে গেলাম। তাই বলছি নিজের জিনিসটার যত্ন করো। তার কণ্ঠে অভিমান আর মমতার অদ্ভুত মিশেল। সে আরো বলল, রুবায়েত ভাইয়ের তো কোনো দোষ ছিল না। মামি যা করেছে সব ওই ভাইয়ার অজান্তে। সে তো শুধু তোমাকে ভালোবেসেছে, এখানেও ভালোবাসে। তার পুরো পৃথিবী জুড়ে তুমি ছিলে, আজও থাকবে। অহেতুক অভিমানে তাকে আর দূরে ঠেলে দিও না। এটুকু বলে আর দাঁড়ায়নি তিথি। তার চোখে যেন নামে আষাঢ়ের মেঘ ভেজা বর্ষা। চোখের জল মুছতে মুছতে সে পেছন ফিরে দ্রুত পায়ে নেমে যায় নিচের দিকে। ঈশা দাঁড়িয়ে থাকে স্থির নীরব, বাতাসে ভেসে আসে কথাগুলোর প্রতিধ্বনি। ঈশার ভাবনার মাঝে রুবায়েত সেখানে উপস্থিত হওয়া দেখতে পায় ঈশা একাকী দাঁড়িয়ে আছে। তাই কয়েক কদম এগিয়ে যায়। ঈশা কারো উপস্থিতি বুঝতে পেরে তাকায়, দেখতে পায় রুবায়েত তার দিকে তাকিয়ে। রুবায়েত অস্পষ্টভাবে বলল, ঈশা। ঈশা দাঁড়ালো না, গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে সে। রাত 11টা। অনুভব ফিরেছে বাসায় জুবুথুবু অবস্থায়। গরমে ঘেমে যেন গায়ের শার্টটা ভিজে একাকার হয়ে গিয়েছে। দেরি হয়ে গেছে জরুরি কাজের জন্যে। আসার আগে আয়াতকে বলেছিল, কিন্তু শেষমেশ কাজে সব সময় চলে গিয়েছে। আর শপিংয়ে যাওয়ার কথাটা যেন হারিয়ে গেছে এ সময় জটিলতায়। বাসার সামনে এসে কলিং বেল বাজে অনুভব, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। খানিকটা অস্বস্তি অনুভব করে সে। রহিমা খালা আগেই ফোনে জানিয়েছিলেন আজ তিনি বাসায় যাবেন। আয়াত একাই আছে বাসায়। হয়তো আয়াত উপরে গেছে মনে মনে ভাবে অনুভব। মোবাইল বের করে আয়াতের নম্বরে ফোন দেয়, কিন্তু ফোন বাজলেও কেউ ধরে না। একটু অস্বস্তি বা চিন্তায় রূপ নেয়। গাড়ির দিকে ফিরে যায় অনুভব। ড্যাশবোর্ড খুলে বের করে নেয় বাসার ডুপ্লিকেট চাবি। ধীরে গেটের লক খুলে ভেতরে প্রবেশ করে সে। মেন ডোর বন্ধ করে ভিতরে এগিয়ে যায় অনুভব। কয়েক কদম গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায়। আয়াত সোফায় এলোমেলোভাবে শুয়ে আছে, লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জামা উপরে উঠে গিয়েছে একদম। পরনের প্লাজোটা হাঁটু অবধি উঠে গিয়েছে, যার দরুন আয়াতের ফর্সা পা দেখা দিচ্ছে। অনুভব হাতের ফোন আর ব্যাগ সোফার উপর রেখে এগিয়ে যায়। আয়াতের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। আয়াতের পা নিজের হাতে ধরে নেয়। এতে আয়াত একটু নড়ে চটে ওঠে। অনুভব চোখ বন্ধ করে নেয়। অভ্যন্তরীণ আবেগ যেন এক মুহূর্তে বুকের ভেতরে ঢেউ তুলে। তারপর আবার উঠে দাঁড়ায়। টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। পানি খাওয়া অবস্থায় একবার সে আয়াতের দিকে যায়। আয়াত নড়াচড়া করতে সোফার একদম কিনারে এসে গিয়েছে। আয়াত পড়ে যেতে নেয়, তার আগে অনুভব পানির গ্লাস রেখে দৌড়ে আয়াতকে ধরে ফেলে। আয়াত তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অনুভব আয়াতের দিকে তাকিয়ে আয়াত কেমন উলট পালট হয়ে ঘুমাচ্ছে দেখে সে একটা মুচকি হাসি দেয়। আয়াতের নাকের উপরে তিলটায় চুমু দিয়ে আস্তে করে বলে, বেবি গার্ল। ঝলমলে উজ্জ্বল দিনের একটা নবদিনের সূচনা। রৌদ্রময় সূর্য রশ্মি যেন মাথার উপর খাড়াভাবে পড়ছে। এতে যেন গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ একটু সকাল সকাল আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। রুহানিদের বাসায় যেতে হবে, তাই সকালে উঠে সে কিচেনে চলে যায় হালকা নাস্তা রেডি করতে। অনুভব তখনও ঘুমিয়ে আছে। আয়াত বুঝে নেই লোকের হাব ভাব। অহমিকা শেখ আয়াতকে যেতে বলেছিল ঈশার সাথে, কিন্তু ওই বদলোক তাকে যেতে দেয়নি। তার একটাই কথা, বর রেখে বউ যাওয়া যাবে না। আয়াত তাই বলেছিল যে তাহলে বর্ষহ যায়, কিন্তু অনুভব কাজের বাহানা দেয়। আয়াত বুঝে না এত কাজ কিসের। নিজের অফিসে এত কাজ থাকে। গত রাতেও বাসায় ফিরেছে গভীর রাতে। এই নিয়ে প্রশ্ন করলে তার সেই বিশ্ববিখ্যাত জবাব একটাই, কাজ ছিল। আয়াতের আগে গজগজ করে উঠে বলে, তাহলে সেই কাজ নিয়েই থাকুন, বাসায় আসার কি দরকার। অনুভবেরও পাল্টা উত্তর দেয়, বাসায় বউ আছে। আয়াত ভাবনা থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকায়। 8টা পার হয়ে গেছে। সে ফটাফট নাস্তা তৈরি করে নেয়। সে রুটি আর ভাজি করলো, সাথে ডিম পোস্ট। তারপর সে এক মগ কফি নিয়ে আবার উপরে চলে আসে। দরজা খুলে দেখে অনুভব এখনো ঘুমিয়ে আছে। আয়াত একটু বিরক্তির চাহনি দিয়ে বিড়বিড় করে বলল, সারা রাত বাইরে থেকে দিনে যত ঘুম মহাশয়ের। সে এগিয়ে গেল, কফির মগটা টেবিলে রেখে বিছানায় বসে অনুভবকে ডাকতে লাগলো। এই যে অনুভব ভাই, শুনছেন? উঠবেন না আপনি? কত সময় হয়েছে সে খেয়াল আছে কি? অনুভব একটু নড়ে চড়ে ওঠে। আয়াত তা দেখে আবারও ডাকতে লাগলো। আপনি কি উঠবেন নাকি রুহানিদের বাসায় যে যেতে হবে সে খেয়াল আছে? নিজেও যাবেন না, আমাকেও কি যেতে দিবেন না আজব? অনুভব আয়াতের কথায় চোখের পাতা খুলে ফেলে। ঘুমু ঘুমু চোখে আয়াতের দিকে তাকায়। আয়াত তারই দিকে ঝুঁকে আছে। অনুভব এক হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে বলে, সকাল সকাল ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে বিরক্ত করছিস কেন? আচানক অনুভবের আক্রমণে আয়াত একটু হকচকিয়ে যায়। বড় বড় চোখে তাকায়। চটজলদি অনুভবের থেকে সরে যেতে নেয়, কিন্তু অনুভবের বাহু ধরে সে বন্দী হয়ে গেছে। আয়াত একটু বিরক্তি নিয়ে বলল, এখনো সকাল আছে? ঘড়ি দেখেছেন? 8টা পার হয়ে গিয়েছে। ঈশা ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে।
আপনার জন্য আমি যেতে পারছি না। ছাড়ুন আমায়, উঠুন। আমি নাস্তা ডাইনিংয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অনুভব আয়াতকে ছাড়ল না, বরং আরো বেশি করে চেপে ধরল। তার ঠোঁটে মুখে দুষ্টু হাসি ফুটে উঠছে যেন। আয়াতের দিকে তাকিয়ে বলল। আমার চোখের দিকে তাকা। আয়াত তাকায় অনুভবের দিকে, তবে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। অনুভব ফিচেল হাসি দেয়, তারপর বলে। সকাল সকাল কি ভাইবে শুরু করেছিস আয়াত? আমি তোর ভাই হই? আয়াত একটু ভাবে, তারপর বলে। হ্যাঁ ভাইয়া, তো আপনি আমার বড় আব্বুর একমাত্র ছেলে। অনুভব বুঝলো আয়াতের কথার মানে, তাই সেও একটু শয়তানি স্মাইল দিয়ে বলল। তাই আমি তোর ভাই হই। তো ভাইয়ের সাথে একা একটা বাড়িতে, তাও এক রুমে, এই অবস্থায় লজ্জা করছে না? আয়াতও দাঁতে দাঁত চেপে বলল। না, লজ্জা করছে না, কারণ ভাইয়াটাই আমার। তোর কি? কিছু না, উঠুন তো। আগে বল, তারপর ছাড়বো। আয়াত কিছু বলবে, এরই মাঝে আয়াতের ফোন পাশে ভাইব্রেশন হয়। অনুভব আয়াতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, অতঃপর টাওয়েল নিয়ে সে ওয়াশরুমের দিকে যায়। আয়াত ফোনে অচেনা নাম্বার দেখে আর রিসিভ করলো না। সে কফির মগটা হাতে নিয়ে দেখলো ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলো গরম করে নেবে। হঠাৎই তার চোখ যায় পকেট রুমের দিকে। এই রুমের ভেতরে এক পাশে একটা ছোট রুম আছে। আয়াত কদিন যাবত খেয়াল করেছিল, কিন্তু সবসময় তালা লাগানো থাকে, তাই এসে রকম পাত্তা দেয়নি সে। তবে আজ তালা খোলা দেখে সে কৌতূহলবশত এগিয়ে যায় সেদিকে। দরজার হাতলে চাপ দিতেই খুলে যায়। আয়াত একবার পিছনে তাকায়, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই সে সাহস নিয়ে ভেতরে ঢুকে। ঘরের ভেতরটা পুরোটাই অন্ধকার। আয়াত হাতরে সুইচ বোর্ডের দিকে গিয়ে লাইটটা অন করে দেয়, পুরো ঘর আলোকিত হয়ে যায়। আয়াত এর সামনে যায়, টেবিলের উপরে অনেক কাগজপত্র রাখা, হয়তো অফিসের কাগজ, আরও কী সব জিনিস রাখা আছে। আয়াত সেগুলো বুঝলো না। সে পিছনে ফিরে বেরিয়ে যাবে, কিন্তু চোখে পড়ে কিছু একটা। সে এগিয়ে যায়, একটা ছোট ব্যাগ রাখা। ব্যাগটার কেমন পরিচিত ঠেকলো। সে এগিয়ে ব্যাগটা হাতে নিয়ে ব্যাগে চেন খুলে ভিতরের জিনিসগুলো দেখে আয়াত যেন পুরো থ হয়ে যায়। অবিশ্বাস্য নয়নে তাকায় সে। আয়াত ভালো করে সবকিছু দেখে নেয়। আয়াত বিড়বিড় করে আওড়ায়। আমি চিনতে মোটেও ভুল করিনি। হ্যাঁ, আমি চিনতে ভুল করিনি। ব্যাগ থেকে বেরিয়ে আসে নাসরিন শেখের ডেথ সার্টিফিকেট আর নাসরিন শেখের মার্ডার কেসের কিছু ফাইল। সেখানে একটা ছবি দেখতে পায়। আয়াত হাতে তুলে নেয় ছবিখানা। আয়াতের চোখ ভরে আসে, দু চোখ জলে টইটুম্বর হয়ে যায়। এটা তার মায়ের ছবি, হাস্যোজ্জ্বল একটা ছবি। মায়ের ছবিখানা দেখে আয়াতের বুকের ভিতর কেমন ঝড় বয়ে যায়। অনুভব শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। পুরো ঘরে চোখ বুলে আয়াতের ছায়াও দেখতে পায় না। অনুভবে চোখ যায় ছোট কক্ষটার দিকে, বুকটা ধরফর করে উঠে। সে দ্রুত এগিয়ে যায় সেদিকে। ভেতরে গিয়ে দেখে আয়াত দাঁড়িয়ে আছে উল্টো পিঠে। অনুভব আয়াতের কাছে গিয়ে বলল। এখানে কি করছিস আয়াত? আয়াত তৎক্ষণাৎ অশ্রুসিক্ত নয়নে পিছনে ফিরে তাকিয়ে দেখে অনুভব তারই দিকে জহরি চোখে তাকিয়ে আছে। আয়াতের ভারী চোখ আর আয়াতের হাতে নাসরিন শেখের ছবি দেখে অনুভব তার চোখ দুটো বন্ধ করে নেয়। আয়াতের কে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে। কেন এসেছে এখানে স্টুপিড? আয়াত অনুভবকে দু হাতে জড়িয়ে ধরে বলে। আপনি সেই, তাই না? আপনি এসেছিলেন। আমার ধারণা ভুল হতে পারে। আপনি আয়াতের কথা সম্পূর্ণ করতে না দিয়ে অনুভব ধমকে বলল। আগে কেন এলে আয়াত? কেন এলে এখানে? আর কখন এই কক্ষে আসবে না? আয়াত কান্নারত কণ্ঠে বলল। আমার মা, ওটা আমার মায়ের ছবি। মামা বলেছিল আমায়, আমার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। আমার মাকে মেরে ফেলা হয়েছিল। আমার মা। অনুভবের আয়াতের কথাগুলো সহ্য হলো না যেন। চোখের সামনে ভেসে ওঠে কিছু পুরনো অতীত। অনুভবের চোখ দুটো মাত্রাতিরিক্ত লাল হয়ে গেছে। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল। চুপ কর, আর একটা কথাও না। আমাদের যেতে হবে, তুই খুব তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে আয়াতকে টানতে টানতে বের করে নিয়ে এসে কক্ষটিতে তালা লাগায় দেয়। আয়াতকে একটু স্বাভাবিক করে সে একটা লাগেজ বের করে। সেই লাল রঙের লাগেজটা, যেটা ঈশাকে ধরতে দেয়নি সে। আয়াতের সামনে লাগেজটা দিয়ে বলল, এটা তোর, এখানে সব কিছুই আছে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। রুহানির বিয়ের আমেজ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঘরের প্রতিটি কোণ এখন উৎসবের রঙে রঙিন। আত্মীয় স্বজনে গিজগিজ করছে বাসা, যেন কারো মুখে একটু ক্লান্তি নেই। কেউ রান্নাঘরে, কেউ সাজঘরে, কেউ বা হাসি আড্ডায় মেতে আছে। সবাই ব্যস্ত, সবাই তৎপর, অথচ এই কোলাহলের মাঝেও ঈশা কেমন যেন একা। তার চোখে মুখে হাসি রেখে সেও মিশে আছে এর সবার ভিড়ে, কিন্তু তার মনে করে জমে আছে এক গভীর নিঃসঙ্গতা। সে এখানে এর থেকেও যেন নেই। ঈশার হৃদয়ে কোথাও একটা শূন্যতা তৈরি হয়েছে, অথচ সেটা বুঝে ওঠার ফুসরত যেন নেই তার। সে বেলকনিতে কোনায় দাঁড়িয়ে দেখে বাইরের আলো ঝলমলে জগৎটা কতটা ব্যস্ত, কত রঙিন। আর তার ভেতরের জগৎ, সেটা তো সবার থেকে আলাদা। আজ রুহানির গায়ে হলুদ। সকাল থেকে বড়রা গায়ের হলুদের সকল প্রস্তুতি নিচ্ছে।
রুহানিকে পার্লার থেকে মেয়ে এসে সাজিয়ে দিয়েছে। দুহাত তার মেহেদি রাঙা, পরনে তার কাঁচা হলুদ রাঙা শাড়ি। সব মিলিয়ে যেন তাকে অসম্ভব সুন্দর লাগছে। ঈশা রুহানির পাশে বসে আছে, তার মাঝে নেই কোনো সাজসজ্জা। এটা দেখে রুহানি মুখ ফুলিয়ে আছে। তার উপর আয়াতকে নিয়ে অনুভব এখনো আসেনি। ঈশাকে দেখে রুহানি বলল, তুই কি কোনো মরা বাড়িতে এসেছিস ঈশা? এভাবে বসে আছিস যে, রেডি হবি না? ঈশা একটু হাসি দেয়। রুহানি তাতে যেন ক্ষেপে ওঠে। ঈশার দিকে তাকিয়ে বলে, সব কিছুতে গা ছাড়া ভাবটা বাদ দে তো ঈশা। অ্যাক্সিডেন্টের পর থেকে তোর এই খাপ ছাড়া আচরণ আমি মানছি, আমার ভাইয়ের ভুলও আছে, তাই বলে তুই সবটা না জেনে এভাবে অভিমান করবি? ঈশা রুহানিকে বলল, বিয়ে করে এত রাত মানে না। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। আমি আপুর জন্য ওয়েট করছিলাম। ভাইয়া এখনো আপুকে নিয়ে এলো না। এই বলে সে উঠে দাঁড়ায়। গতকাল তিথির কথাগুলো শুনে ঈশা সারা রাত ভেবেছে। তিথির জন্য খারাপ লাগে, তার ভিতরে ভিতরে কেমন যেন গুমড়ে যায় সে। সে ভেবে নিয়েছে অন্যের জন্য নিজেকে কষ্ট দেওয়ার মানেই হয় না। ঈশা নিজের রুমে চলে আসে। অহমিকা শেখ মেয়েকে বারবার করে বলেছেন বিয়ে বাড়িতে হাসি খুশি থাকতে, না হলে মানুষ খারাপ বলবে যে। ঈশা সুন্দর করে রেডি হয়ে নেয়, একটা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে নেয়, মাথা চুলগুলো ভালো করে বেঁধে নেয়, সে কপালে একটা ছোট টিপ দেয়। ঈশা একদম রেডি হয়ে নিয়েছে, আয়নায় নিজেকে দেখে নেয়। অনেকদিন পর সে নিজেকে সাজিয়েছে। ঈশা নিচে নেমে আসে। মেয়েকে এতদিন পর এই সাজে দেখে অহমিকা ও ইব্রাহিম শেখের চোখে জল চলে আসে। ঈশা নিচে নেমে মা বাবার কাছে যায়। অহমিকা শেখ মেয়ের মাথায় হাত রেখে বলে, রুবায়েত ঈশাকে দেখে যেন অবাক হয়। ঈশার মাঝে এমন পরিবর্তন এসেছে কথাটা ভেবেও যেন মনে প্রশান্তির ঢেউ খেলে যায়। সে ঈশাকে ভালো করে পরখ করে। হলুদ শাড়ি পরে ঈশাকে যেন একটু বড় বড় লাগছে। শাড়িতেই নারী কথাটা আজ রুবায়েতের যেন বিশ্বাস হয়। ঈশাকে কেমন বউ বউ লাগে তার কাছে আসতে করে বলে, বউ, আমার বউ, আমার লিটিল গার্ল, তুই যতই বড় হও না কেন, তুই যতই বড় হও না কেন, তুই সব সময় আমার লিটিল গার্ল হয়েই থাকবি। আয়াত অনুভব ইতিমধ্যে রুহানিদের বাসায় চলে এসেছে। রুহানি তো আয়াতকে দেখেই বেজায় খুশি। অনুভবের কাছে অভিযোগের সুরে বলে, তোমরা এত লেট করে আসলে কেন ভাইয়া? তোমার বোনের বিয়ে আর তুমি আর আপু লেট করলে? আমার বোনের বিয়ে আমি থাকবো না তো কে থাকবে? আমার একটু কাজ ছিল বোন, রাগ করিস না কেমন? ভাই বোনের আলাপের মাঝে রুহানির ডাক পড়ে যায়। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে। বাসা ছাদের উপর আয়োজন করা হয়েছে, সেখানে স্টেজ সাজানো হয়েছে। আয়াত ও ঈশা রুহানিকে স্টেজে বসিয়ে দেয়। রুহানির কাজিনরা সকলে একই রকমের শাড়ি পরেছে, মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। একে একে সবাই এসে রুহানিকে হলুদ ছুঁয়ে দেয়। আয়াত আর অনুভব দুজনকে একসাথে হলুদ লাগায়, এটা দেখে সকলের মুখে চাপা হাসি দেখা যায়। নাচ গান হইচই করেই রুহানির হলুদ সন্ধ্যা কাটিয়ে দেয়। রুবায়েতের নজর পুরো সময়টা জুড়ে ছিল ঈশার উপর। অনেকদিন পর ঈশার হাস্যোজ্জ্বল মুখটা দেখে রুবায়েতের যেন একটা প্রাপ্তি খুঁজে পায়। বোকা মেয়েটার মুখের হাসিতে যেন সে নিজের সমস্ত সুখ খুঁজে পায়। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। সকলে নিচে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঈশা শাড়ি চেঞ্জ করে, তারপরে গোসল করে থ্রি পিস পরে নেয়। মাথার চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছে। দরজার দিকে তার চোখ যায়। আয়াত দাঁড়িয়ে আছে। আয়াতকে দেখে বলল, আপু, ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে কেন? আয়াত রুমের ভেতরে এসে ঈশাকে বলল, ছাদে যাব চল, অনেকদিন দুবোন আকাশ দেখি না, গল্প করি না। আয়াতের কথা শুনে ঈশা বলল। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। 10 মিনিট পর ঈশা রুম থেকে বের হয়ে ছাদের দিকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে পুরো ছাদ খালি। ঈশা ভ্রুজোড়া কুঁচকে ফেললো, তারপর বলল, সবাই কই? এই কয়দিন তো সবাই আড্ডা দেয় এখানে, আজ পুরো ছাদ খালি। তারপর ভাবলো হয়তো সবাই বিশ্রাম নিচ্ছে। ঈশা চারিপাশে তাকে আয়াতকে খুঁজতে থাকে, কিন্তু আয়াতকে না পেয়ে সে নিচে নেমে আসতে ধরে। হঠাৎ করে কেউ তাকে হ্যাঁচকা টান দেয়। ঈশা ভয় পেয়ে যায়। পুরুষালী বক্ষে সে আছড়ে পড়ে। ঈশা ছোটাছুটি করে, কিন্তু পৌর শক্তির সাথে পেরে ওঠে না। ঈশা চিৎকার দেওয়ার জন্য উদ্ধত হয়তো এই পুরুষটি তার মুখ চেপে ধরে বলে, ঈশা। ঈশা যেন চরমভাবে অবাক হয়। এটা রুবায়েতের কণ্ঠ, সে জানে, তাই মাথা উঠে তার দিকে তাকায়। রুবায়েত ঈশার দিকে তাকিয়ে আছে। রুবায়েতকে দেখে ঈশা যেন রাগে ফেটে পড়ে, গা তিত্তির করে ওঠে। সে রুবায়েতকে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় রুবায়েত কয়েক কদম পিছিয়ে যায়। ঈশা ক্ষিপ্ত স্বরে বলে, চলে যান আমার সামনে থেকে। রাতে রাধারে একটা মেয়ে কিভাবে ধরতে লজ্জা করে না? রুবায়েত ঈশার কথায় কান দেয় না। সে এগিয়ে এসে ঈশাকে আবারও ধরে। ঈশা এবার চেঁচিয়ে ওঠে, কোন সাহসে আপনি আমায় এভাবে ধরেন? ছাড়ুন আমায়। রুবায়েত করুণ চোখে তাকায়, যেন তার ঈশা তাকে আপনি করে বলছে। তাকে এতটা ঘৃণা করে ভাবতেই যেন রুবায়েতের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তবুও সে হাল ছাড়ে না। সে ঈশার দুহাত আঁকড়ে ধরে বলে, ঈশা, টাকা আমার দিকে, আমার কথা শুনতে হবে তোকে আজ।
ঈশার কাছে রুবায়েতের কণ্ঠটা কেমন জানি শোনালো। ঈশা একটু শান্ত হয়ে দাঁড়িয়ে তাকায় রুবায়েতের চোখের দিকে। রুবায়েতের চোখ দুটো কেমন লালচে হয়ে আছে। ঈশা রুবায়েতের চোখের দিকে একটু গভীরভাবে তাকায়। কিছু একটা ছিল রুবায়েতের চোখে যা ঈশাকে আকৃষ্ট করে তোলে। ঈশা তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়। রুবায়েতের ঈশার হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলে, কিছু ঈশা, আমার এই জায়গাটা বড্ড পুড়ে জানিস, তোর জন্য, শুধু তোর জন্য। আমি রোজ পুড়ে যাচ্ছি। তোর দূরত্ব আমার নিত্যদিন জ্বালিয়ে মারছে ঈশা। আর আমায় জ্বালাস না, না হলে আমি শেষ হয়ে যাব। ঈশা তার হাত রুবায়েতের বুক থেকে সরিয়ে নেয়। ঈশারও কেমন জানি লাগছে। গালবে জল গড়িয়ে পড়ে, তবুও রুক্ষ মেজাজে বলে। এসব আমায় কেন বলছেন? রুবায়েত ঈশার দুগাল ধরে কপাল টেকে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আই লাভ ইউ লিটিল গার্ল, আই রিয়েলি লাভ ইউ। ভালোবাসি তোকে আমি। রুবায়েতের কথাটা কর্ণগুত হতেই ঈশা ছিটকে সরে যায়। তারপর বলে, আমি ভালোবাসি না কাউকে। রুবায়েত কাতর গলায় বলল, আমি মরে যাব ঈশা, সত্যি মরে যাব। তুই বিহীন আমি নিঃস্ব। তুই রাগ অভিমান যাই কর, আমায় দূরে ঠেলে দিস না। আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। রুবায়েতের কথায় ঈশা ফুপিয়ে কেঁদে উঠে অস্পষ্ট স্বরে বলে। ফুপি তো আপনার বিয়ে। রুবায়েতের ঈশাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, মা আমার মতামত না নিয়ে এমনটা করছে। আমি এই বিষয়ে জানতাম না। আমি তোকে ভালোবাসি, নিজের যত্নে করা ভালোবাসা তুই আমার। তুই ছোট ভেবেই আমি প্রকাশ করিনি। আমি চাইনি তোর পড়াশোনার ক্ষতি হোক, তাই তো আমি বারবার নিজের থেকে দূরে করছি। হারামভাবে কাছে টানতে চাইনি আমি। তিথি আপু তো আপনাকে ভালোবাসে। তিথি আমায় ভালোবাসলেও আমি শুধু তোকে ভালোবাসি। তোর প্রতি আমার ভালোবাসা বহু পুরনো, যা কখনো পরিমাপ করা যাবে না। আমায় কে ভালোবাসলো না বাসলো সেটা বড় কথা নয়। আমি তোকেই ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। রুবায়েত একটু দম নেয়। তার বুকের ভিতরে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে, যেন ঈশা রুবায়েতের বুকে কিল ঘুষি দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। রুবায়েত ঈশার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঈশার চিবুক ধরে উপরে তুলে চোখের পানি ঈশার গালে লেপটে গেছে একদম। তখনই রুবায়েতের এক কাজ করে ফেলে। এক হাতে ঈশার কোমর পেঁচিয়ে নিজের অতি সন্নিকটে টেনে আনে। ঈশা এতে যেন একটু সিটিয়ে যায়। ভীতু চোখে তাকায় রুবায়েতের দিকে। রুবায়েতের চোখ দুটো কেমন এক আবেশে ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। ঈশা কিছু বুঝার আগে রুবায়েত ঈশার ঠোঁটে দুটো নিজের আয়ত্তে করে নেয়। ঈশা যেন বড় বড় চোখে তাকায়। পর মুহূর্তে তার নেত্রপল্লব বন্ধ করে নেয়। এক অপেক্ষমান প্রেমিক পুরুষের তৃষ্ণা আজ উন্মাদের মতো, যেন নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া। তাদের রাগ অভিমান কাটিয়ে দুটি মন একত্রিত হয় দুজন দুজনার। বেশ কিছুক্ষণ পর রুবায়েত ঈশাকে ছেড়ে দেয়। ঈশা চটজলদি রুবায়েত থেকে সরে উল্টো হয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা দম নেয়। প্রেয়সীর লজ্জায় মাথা মুখটা দেখে রুবায়েত ঈশাকে নিজের দিকে টেনে বক্ষে জড়িয়ে নিয়ে বলে, এটা যদি পাপ হয় তাহলে তবু তুই আমার। কিন্তু রুবায়েতের ভালোবাসায় পাপ নেই। রুবায়েত শুধু তার লিটিল গার্ল এর প্রতি আসক্ত, যা আফিমের মতো আমার পুরো দেহে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। রুবায়েতের কথায় ঈশা শরীরে এক ধরনের শিহরণ বয়ে যায়। ঈশা কিছু বলবে তার আগে রুবায়েত তাকে থামিয়ে দিয়ে বলে, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে কিনা জানি না, তবে এই রুবায়েতের ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। তোকে আমি তোর ভাবনার থেকেও বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। একজোড়া প্রেমিক প্রেমিকা সকল মান অভিমান কাটিয়ে যখন তাদের ভালোবাসা পূর্ণতার হাসি, তখন তাদের ভালোবাসা যখন মিলেমিশে একাকার, তখন একজনের ছিল না পাওয়ার হাহাকার। সে হচ্ছে তিথি, যে কিনা নিজের ভালোবাসাকে ভালো রাখতে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে। তিথির মন কোটরে না পাওয়া জিনিস নিয়ে যন্ত্রণায় পুড়ে। মন কি সহজে মানে? সে এসেছিল দূর আকাশে নিজের কষ্টগুলোকে ওই তারাদের কাছে বলতে, কিন্তু রুবায়েত ঈশাকে দেখে সে ছাদে এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে নিচে নেমে রুমে চলে যায়। মানুষের জীবনে ভালো মন্দ সব সময় আসে। এই সময়গুলোর মাঝে আমরা কিছু পাই, কিছু হারাই। কখনো হাসি, কখনো কান্না, সবই আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। খারাপ সময় পেরিয়ে যখন আমরা আলোর খোঁজ পাই, তখনই নতুন দিগন্তের সূচনা হয়। তবে সেই পথে রয়েছে অনেক না বলা কথা, অভিমান, অভিযোগ আর চোখের জলে ভেজা রাত। এইসব অনুভূতি মানুষকে করে আরও গভীর, আরও পরিপক্ক। কারণ জীবনের প্রতিটা অধ্যায় আমাদের গড়ে তোলে নতুনভাবে, আরও শক্তভাবে বাঁচার জন্য। আর ভালোবাসা এটা এমন একটা শব্দ যা আমরা সবার মাঝে অনুভব করতে পারি না, তাকেই অনুভব করি যাকে আমরা সব দিয়ে ভালোবাসি। কেউ বা পূর্ণতায় হাসে, আর কেউ অপূর্ণতা যন্ত্রণায় ছটফট করে, বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে থাকে। আর এই ভালোবাসার মাঝে প্রাপ্তি অপ্রাপ্তির খেলায় যে জিতে যায় সে হয় সত্যিকার অর্থে সর্বসুখী।
রুবায়েত ঈশার সম্পর্কে ঠিক তেমনই রয়েছে হাসি কান্নায় ভরা অপ্রকাশিত ভালোবাসায় রাগ অভিমান অভিযোগ মিশ্রিত। অতঃপর দুজনের মান অভিমান কাটিয়ে তারা এক প্রণয়ের পদার্পণ করেছে, যেখানে রয়েছে দুজনের ভালোবাসায় ঘেরা, নেই বাধা বিপত্তি। তারা দুজনার দুটি দেহে এক আত্মা। রাতের আধারে দূর আকাশে চাঁদের আলোয় চারিদিকে আলোকিত। শহরের অলিগলি থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ ডাক। এক প্রেমিক যুগলের উপর চাঁদের আলো পড়ছে। চাঁদ যেন এই প্রেমিক যুগলের সাক্ষী হতে চায়। ঈশা এখনও রুবায়েতের বাহুডোরে আবদ্ধ হয়েছে। তাদের অপ্রকাশিত ভালোবাসা, না বলা কত কথা, কত নির্ঘুম রাত, সবই যেন আজ সার্থক। রুবায়েত ঈশাকে ডাক দিয়ে বলল, লিটল গার্ল, এখনো তো মনে হয় খাসনি তাই না? শরীরে কি হাল করছিস? আমায় তো ভালোবাসিস না। তাহলে শুনলাম যে তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করতি না, ঘুমাইতিস না, কিসের জন্য? ঈশা মাথা তুলে তাকায় রুবায়েতের পানে, তারপর রুবায়েতকে ছেড়ে দিয়ে বলে, এমনি এসব আজগুবি কথা কে বলেছে আপনাকে? ঈশার কথায় রুবায়েতের কপালে ভাঁজ ফেলে রাগ মেশানো কণ্ঠে বলে, তুই আমাকে আপনি বলা শুরু করলি কবে? আমি তোর মুখ থেকে তুমি শুনতে অভ্যস্ত। আর একবার শুধু আপনি বল, এমন থেরাপি দিব একদম সোজা হয়ে যাবি, বুঝছিস? ঈশা বলল শুধু। রুবায়েত ঈশাকে কঠোর গলায় বলল, এখন থেকে খাওয়া ঘুম কোনো কিছুই অনিয়ম করবি না। তোর এই শুকনো হাড্ডিওয়ালা শরীরে আমার পোষাবে না। আমার ভালোবাসা তোর ভাবনাতে খুব ভয়ঙ্কর। দেখা গেল আমার একটু ছোঁয়াতেই তুই। রুবায়েত আর কিছু বলতে না দিয়ে ঈশা চোখ রাঙে বলল, অসভ্য বেলাজ, তুমি আগে থেকে অনেক অসভ্য হয়ে গেছো রুবাই ভাই। আগে তো এমন ছিলে না। কেমন লাগামহীন কথাবার্তা তোমার। রুবায়েত একটু দুষ্টু হাসি দিয়ে বলল, সে তো আমি বহু আগে থেকেই ছিলাম, সেটা তোর চোখে তা পড়েনি, কিন্তু বাইরের লোকের কাছে আমি জেন্টলম্যান, বুঝেছিস? ঈশা রুবায়েতের থেকে চোখ সরিয়ে নেয়, মুখ ভেঙচি দিয়ে বলে, জেন্টলম্যান নাকি ছাই বুঝি আমি। রাত ঘনিয়ে আসে, চারিদিকে শুনশান। রুবায়েত ঈশাকে নিয়ে নিচে চলে যায়। অনুভব অনেকক্ষণ ধরে নিজের রুমে পায়চারি করছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দের মাঝে তার চিন্তার ঘূর্ণি যেন আরো তীব্র হয়ে উঠছে। বারবার দরজার দিকে তাকাচ্ছে, সে কোনো এক অদৃশ্য অপেক্ষার টানে। যেন অনেক রাত হয়ে গেছে, কিন্তু আয়াতের এখনো রুমে আসার নামগন্ধ নেই। এই বিয়ে বাড়ি চারিদিকে গিজগিজ করছে মানুষে, হাসি, কথা, চিৎকারে চারিপাশ মুখরিত। পাশের ঘর থেকে ভেসে আসছে লাউড স্পিকারে বেজে চলা গানের শব্দ। অনুভবের মাথা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। হঠাৎ বিরক্ত হয়ে নিজের চুলের মুঠো ধরে ফেলে সে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে। তারপর হঠাৎ করে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছাকাছি এসে চোখে পড়ে ড্রয়িং রুমে বসে আছে আয়াত, রুহানি আর তাদের কয়েকদিন কাজিন। হাসাহাসি চলছে, গল্পে মেতে আছে সবাই। দৃশ্যটা দেখেই অনুভবের ভ্রুজোড়া কুঁচকে যায়। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর সে চোখ সরিয়ে নিয়ে ঘড়ির দিকে তাকায়। এখন 11টা বেজে 10 মিনিট। গল্পের মাঝে আয়াতের চোখ যায় সিঁড়ির দিকে। দেখতে পায় অনুভব তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। আয়াতের মুখের হাসি যেন মুহূর্তেই মাঝে মিলিয়ে যায়। অনুভবের চোখ জোড়া লাল হয়ে আছে। আয়াত শুকনো একটা ঢোক গিলল, মনে মনে বলে, লোকটাকে এমন লাগছে কেন? অনুভব ইশারায় আয়াতকে রুমে আসার জন্য বলে, কিন্তু বোকা আয়াত যেন অনুভবের ইশারা বুঝতেই পারে না। অনুভব বিরক্ত হয়, এমনিতেই তার মাথাটা ধরেছে, তার উপর আয়াত যেন তার ইশারা বোঝার চেষ্টা করেও না। গল্পে মেতে উঠেছে, অনুভবের রাগ লাগে। তার মেয়েরা গল্প করবে ভালো কথা, কিন্তু সেখানে ছেলেরা কি করে? অনুভব পকেট থেকে ফোন বের করে আয়াত নম্বরে ছোট একটা মেসেজ পাঠায়। 5 মিনিটের মধ্যে রুমে আয় জলদি। তারপর সে রুমে চলে যায়। ফোনের ভাইব্রেশনে আয়াত তার ফোন বের করে ফোনের মেসেজ অপশনটা বের করে তাতে চোখ বুলায়, কিন্তু রুহানি তা দেখে বলল, কে মেসেজ দিয়েছে আপু, দাও তো দেখি। এই বলে সে আয়াতের হাতের ফোনটা কেড়ে নেয়। আয়াত লজ্জায় আড়ষ্ট হয়ে যায়, যেন সবার সামনে তার ইজ্জতের ফালুদা হতে চলছে। রুহানি মেসেজটার দিকে বড় বড় চোখে তাকায়, উত্তেজনায় খানিকটা পিঞ্চ মেরে বলে, বাহ বাহ, প্রেম তো জমে ক্ষীর। বিবি এখানে বসে আছে, তাই মিয়া ফোনে মেসেজ দিচ্ছে। এই আয়াত আপু, যাও যাও, সিঙ্গেলদের মাঝে তোমার থেকে কাজ নেই। রুহানি কথায় যেন সকলে হেসে ওঠে। মিলাতায় বলল, এভাবে বলিও না রুহানিপু, আজকের রাতটা শুধু বাকি, কাল থেকে তোমারও মিঙ্গেল খাতায় নাম উঠবে। আয়াত সেখানে লজ্জায় মরি অবস্থা। তবে সে উঠে না সেখান থেকে। কেমন পা দুটো আটকে গিয়েছে, যেন উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না সে। ঠাই সেখানে বসে রয় সে। মিলার কথায় রুহানি গরম চোখে তাকিয়ে বলে, খুব পেকেছিস তাই না? চাচিকে বলবো নাকি? মিলার মুখখানা চুপসে যায়, তাতে মাকে সে বড্ড ভয় পায়।
তাই গোমরামুখ করে বসে থাকে। এরই মাঝে আয়েশা বেগম ও অহমিকা শেখ ড্রয়িং রুমে আসেন। ছেলে মেয়েদের আড্ডা দেখে বললেন, এখনো জেগে আছিস কেন তোরা? কাল সকাল সকাল উঠতে হবে। গিয়ে শুয়ে পড় এখন। রাকিব বলল, কি যে বলো চাচি, বোনের বিয়েতে যাচ্ছি, হই হই না করি তাহলে কার বিয়েতে করব। আজ তো সারা রাত আমরা গল্প করব। মিলা রাকিবের কথা শুনে বলল, তাহলে কাল আর উঠতে হবে না ভাইয়া, এমনিতেও উঠতে বেলা 12টায়। মিলার কথায় আরেক দফা হাসির রোল পড়ে গেল। রাকিব লজ্জা মিশ্রিত হয়ে মাথা নত করলো। আয়েশা বেগম হেসে হেসে বললেন, অনেক হয়েছে, এবার যে যার রুমে যাও। অহমিকা শেখ ঈশাকে না দেখতে পেয়ে আয়াতকে বলল, ঈশা কই আয়াত? ও তো রুমে আছে, ঘুমিয়েছে হয়তো। আচ্ছা রাত না জেগে শুয়ে পড় কেমন? এই বলে তিনি আয়েশাকে নিয়ে উপরের দিকে যায়। অনুভব রুমের দরজার সামনে দাঁড়িয়ে বাইরে দেখছে। আয়াতকে মেসেজ দিল, কিন্তু তবুও তার খবর নেই। অনুভব আর দাঁড়ালো না। এর একটা ভিত করবে, সে মেয়েটা তার কথা শুনে না। আসতে বলবে, আসলো না। অনুভব আবারও নিচে নেমে এলো একদম। আয়াত তখনও গল্প করছে। অনুভব আয়াতের দিকে এগিয়ে গিয়ে ফট করে আয়াতকে পাঁচা কোলে তুলে নেয়। আয়াত আচমকা নিজেকে শূন্যে আবিষ্কার করে আতকে উঠে ভয়ে চোখ মুখ কুচকে যায়। ওর হতভম্ব হয়ে অনুভবের কলার চেপে ধরে। অনুভবের কাণ্ডে সকলে হতবাক হয়ে যায়, যেন সকলের দৃষ্টি অনুভব আর আয়াতের দিকে। অনুভব ভারী গলায় বলল, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে এতে? রুহানি ও তার কাজিনরা একে অপরের দিকে মুখ চায়াচাই করে। সকলের মুখে তখন দুষ্টু হাসি খেলা করছে। মুখ টিপে হাসছে যেন। রুহানি হাসি মুখে বলল, না না ভাইয়া, নিয়ে যাও আপুকে, এখানে ওর কোনো কাজ নেই। রুহানির কথা শেষ হতে অনুভব বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যেতে থাকে। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা, কিন্তু তবুও সেই অস্থিরতার গভীরে যেন শান্তির স্পর্শ লুকিয়ে আছে। নিচে মেন দরজার দিকে তখন দাঁড়িয়েছিল রুবায়াত। অনুভবকে উপরে যেতে দেখে সে ঠোঁট বাঁকে একটু ঠাট্টা সুরে বলল, শালা বউ মানে না করেও এখন বউ ছাড়া চলেই না। আর আমায় দিল তাপের আগুনে ফেলে। আরামিটা নিজের বেলায় 16 আনা প্রেম, আমার বেলায় 4 আনা 4 আনা। শালা বাবুর বোন, তাকে মানাতে জীবন গেল আমার। এমন বৈষম্য তো গদিতে বসা রাজপুত্র করে না। অনুভব আয়াতকে নিয়ে রুমে আসতে আয়াত খানিক রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই নামান আমায়, নামান বলছি। অশুভ লোক কোথাকার, সবার সামনে এভাবে কেউ টেনে নিয়ে আসে? সবাই কি ভাবলো বলুন তো? নিজের তো লজ্জা শরম নাই। দিনকে দিন লজ্জা শরমের মাথা খেয়ে অন্ধকার হয়ে গেছে একেবারে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আয়াত লম্বা দম নেয়। অনুভব তখনও আয়াতের দিকে তাকিয়ে আছে দেখে বলল, এভাবে কি দেখছেন? আগে আমায় দেখেননি নাকি? অনুভব আস্তে করে আয়াতকে নামিয়ে দেয়। আয়াত ছাড়া পেয়ে একটু দূরে দাঁড়ায়। অনুভবের দূরত্ব সহ্য হলো না, আবার আয়াতের মুখোমুখি দাঁড়িয়ে গেল। আয়াত তা দেখে বলল, কি হয়েছে? এমন করছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে অনুভব ভাই? অনুভব তপ্ত একটা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, কতক্ষণ ধরে ডাকছি তোকে, আসছিল না কেন? আয়াত একটু ইতস্তত করে নিচু গলায় বলল, ওখানে সবাই গল্প করছিল, কিভাবে আসতাম? সবাই কি ভাবতো? অনুভব একটু এগিয়ে এসে চোখে চোখ রাখলো। কণ্ঠে হালকা রাগ আর অভিমান মেশানো। সবাই কি ভাবতো সেটা তোর ভাবার দরকার নেই, তবে আমি ডাকলে তুই সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে থাকতে হবে। তারপর এক মুহূর্ত চুপ থেকে আবারও বলল, বাই দ্য ওয়ে, কি যেন বলছিলিস আমাকে? আয়াত হঠাৎ চমকে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কই কি বলেছি আমি? অনুভব হালকা হেসে বলল, আমি জানি কি অসভ্য, তাই না? আয়াত অবাক হয়ে এক কদম পিছিয়ে গেল। তারপর একটু ইতস্তত করে বলল, কই না তো। তবে তার এই পিছু হাঁটা অনুভবে চোখ এড়ালো না। সে এক পা এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, শুনলাম তো আমি। অনুভবকে এগিয়ে আসতে দেখে আয়াত কিছুটা বিচলিত হয়ে পড়ল। দ্রুত বলল, আপনি আপনি এগোচ্ছেন কেন অনুভব ভাই? অনুভব থেমে গেল না, চোখে এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে বলল। তুই বুঝেছিস কেন? আয়াত আরো পিছু হটতে হটতে এক সময় গিয়ে দেয়ালে পিঠ থেকেই বোঝে আর পেছনে যাওয়ার জায়গা নেই। অনুভব ধীরে ধীরে এগিয়ে আসে আয়াতের দিকে। দুজনের মাঝে দূরত্ব নেই বললেই চলে, হয়তো নিঃশ্বাসের ব্যবধান মাত্র। আয়াত পিছু হটতে চায়, সরে যেতে চায়, কিন্তু ঠিক তখনই অনুভব এক হাতে দেয়ালে ভর দিয়ে তার পথ আটকে দেয়। আয়াতের গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যায়, শব্দ হারিয়ে ফেলে সে। অনুভবকে আজ যেন অচেনা লাগছে। চোখে এক ধরনের গভীর নেশানো দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াতের দিকে। তার গরম নিঃশ্বাস মুখের কাছে এসে আছড়ে পড়ছে আয়াতের ত্বকে। কাঁপন ধরে যায় আয়াতের শরীরে। এক অজানা শিহরণ বয়ে যায় রন্ধ্রে রন্ধ্রে। সেই শিহরণে শরীর জড়সড় হয়ে আসে তার। আচমকা অনুভব আরেক হাত বাড়িয়ে কোমল ও মসৃণ
কোমরে আলতো চেপে ধরে আয়াতকে নিজের দিকে টেনে নেয়। আয়াত সিটিয়ে ওঠে, যেন নিজের শরীরটাই বিশ্বাস করতে পারছে না। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার, চোখে অচেনা ঘোর। হঠাৎই অনুভবের মাথায় এক ঝটকা চিনচিনে ব্যথা উঠে এসে চোখ মুখ কুঁচকে নেয়, কপালে ভাঁজ পড়ে। আয়াত উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার অনুভব ভাই? মাথায় হালকা হেডেক করছে। মৃদু স্বরে বলে অনুভব। বিছানায় বসুন, আমি মাথা টিপে দিচ্ছি। লাগবে না। অনুভব সংক্ষিপ্ত জবাব দেয়। আয়াত থমকে যায়, তারপর বলে, কেন? অনুভবের চোখে অদ্ভুত এক নেশা, গলায় ভারী গম্ভীর সুর, যেন আবেগের ভারে চেপে আসা। সে ফিসফিস করে বলে, তোকে চাই। আয়াত কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলে। মানে? অনুভব এবার এক ধাপ আরও এগিয়ে আসে, দুজনের কপাল ঠেকিয়ে দেয় একে অপরের সঙ্গে। মুহূর্তটা থেমে যায়, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে এক সুরে বাধা পড়ে যেন। অনুভবের গলা এক মাদকতা, এক নীরব ঝড়। হঠাৎ সে স্লো ভয়েসে বলে ওঠে, ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে, এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে, আজ তোমারই নামে প্রেম, ও প্রেম। হঠাৎ সে স্লো ভয়েসে গেয়ে ওঠে। আয়াত তখনও বাকরুদ্ধ। কিছু বোঝার আগে অনুভব আয়াতের ঠোঁট নিজের দখলে নেয়। একটা দীর্ঘ গভীর চুমুতে সমস্ত অপ্রকাশিত অনুভূতি, হাহাকার আর ভালোবাসা ঢেলে দেয় সে। তারপর অনুভব আয়াতকে নিজের মধ্যে মিশিয়ে নেয় খুব গভীরভাবে, যতটা গভীর হলে একে অন্যকে নিঃশব্দে অনুভব করা যায়। অনুভবের হাতের বিচরণ আয়াতের পুরো শরীরে কারেন্টের তরঙ্গের মতো লাগে। আয়াত যেন সহ্য করতে পারে না সেই প্রকারও স্পর্শ। আয়াত অনুভবের ঘাড়ে নিজের নখ বিঁধে দেয়, কিন্তু অনুভবের সেখানে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ সে আয়াতের ঠোঁট থেকে গাল বেয়ে গলায় মুখ নামিয়ে দেয়, ক্ষুদ্র ক্ষুদ্র চুমুতে ভরিয়ে দেয় আয়াতকে। আয়াত বোঝে সে এতটা ভালোবাসা নিতে অভ্যস্ত নয়। এই ভয়ঙ্কর ভালোবাসা যেন তার সমস্ত শ্বাস আটকে দেয়। সে হঠাৎ জোরে একটা দম নেয়। আজ অনুভব যেন হুঁশে নেই। এক উন্মাদের মতো সে আয়াতকে কাছে টেনে নিচ্ছে। একটা মুহূর্ত সে আয়াতের ভীতু মুখটায় তাকায়। আয়াত চোখ বন্ধ করে আছে নিঃশব্দে, চোখের পাপড়িগুলো কাঁপছে, যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে এক ভেতরের জগতে। তখন অনুভব কানের কাছে মুখ নিয়ে ধীরে বলে, লাভ বার্ড, আই ওয়ান্ট। আয়াত সঙ্গে সঙ্গে চোখ খুলে কাপা কণ্ঠে বলে ওঠে, নো। সেই এক শব্দে যেন মুহূর্তে অনুভব থমকে যায়। নিজেকে সামলে নিতে চেষ্টা করে সে। বিয়ে বাড়ি ভরপুর, মানুষে ভরা ঘর, আর যদি সে কিছু করে ফেলে আর ভয়াবহতায় আয়াত কাবু হয়ে যাবে, এই কথা সে জানে, যা অস্বস্তিকর হয়ে যাবে, নিজেকেও ভালো লাগবে না। অনুভব ধীরে লম্বা লম্বা নিঃশ্বাস নেয়, ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এরপর আয়াতের হাত ধরে তাকে নিয়ে বিছানায় যায়। আয়াতকে শুইয়ে দেয় প্রথমে, তারপর নিজেও পাশে শুয়ে পড়ে। আয়াত যেন কুকুরে গিয়েছে একদম একপাশে জড়সড় হয়ে। অনুভব পাশ ফিরে আয়াতের দিকে তাকায়, তারপর একটানে আয়াতকে নিজের বুকে টেনে নেয়, নিঃশব্দে বলে ওঠে, ঘুমা, অনেক রাত হয়ে গেছে। আয়াত কিছু বলে না, শুধু বুকের ভিতর শব্দ করে ওঠা হৃৎপিণ্ডের ধ্বনি শুনে যায়। ভোরবেলা থেকে বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে বাড়ির বড়রা। ইতিমধ্যে গরু জবাই করা হয়েছে, সকলে কাটাকাটি করছে, কেউ বা রান্না জোগাড় করছে, তেল মশলা সব দেখে নিচ্ছে, কোনো কিছুর যেন কমতি না হয়। ইব্রাহিম শেখ ও রহমান সাহেব সব তদারকি করছেন, আর রুবায়েত ও অনুভব আছে তাদের মধ্যে। দুই ভাইয়ের কাঁধে দায়িত্ব আছে। বোনের বিয়ে সব দিকেই নজর রাখতে হবে, মেহমানরা যেন অসম্মান না হয়। আয়াত ঈশা দুজনে উঠেছে সকাল সকাল। বিয়ে বাড়িতে বেলা করে ঘুমানো দৃষ্টিকটু। দুজনে উঠে ফ্রেশ করে নেয় নিজেকে, তারপর নাস্তা টেবিলে বসে পড়ে। মিলাও তাদের সাথে খেতে বসে। আয়াতকে দেখে বলল, আপু, তোমার ঠোঁটে কি হয়েছে? আয়াত চোখ বড় বড় করে তাকায় নিচের দিকে, তারপর হাত দিয়ে মুখ চেপে ধরে বলে, কই কি হয়েছে? ঈশা তাকায়, তবে ঈশা চুপচাপ বসে থাকে। মিলা বলল, আর আমি দেখলাম তো। ঈশা বলল, ছোট ছোটর মতো থাকো মিলা, এত জানতেনি। লজ্জায় আয়াতের মাথা কাটা যায়, যেন মনে মনে অনুভবকে গালি দেয়। নাস্তা শেষ করে তারা উপরে চলে যায়। একটু পরেই তাদের সাজাতে আসবে পার্লার থেকে। দুপুরের দিকে সকল আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়েছে, এখন খাওয়ার প্রায় শেষ পর্যায়ে। অতিথিরা একে একে উঠে যাচ্ছেন, কারো প্লেটে শেষ দানা, কারো হাতে পান বা মিষ্টি। কিন্তু আয়াত আর ঈশা এখনও খাওয়ার সুযোগই পায়নি। সকাল থেকে পার্লার থেকে আসা মেয়েরা একে একে সাজিয়ে চলেছে সবাইকে। কনের আত্মীয় বান্ধবী ছোট বড় সবাইকে সাজাতে সাজাতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কেউ টেরই পায়নি। এই সময়টাতে অনুভব আর রুবায়েত খাবার পরিবেশনে ব্যস্ত ছিল, সঙ্গে তৌফিক আর সিফাতও এসেছে। তবে সিফাতের মন যেন কিছুটা অস্থির, তার চোখ কাউকে খুঁজছে। সে আয়াত।
আয়াতকে সিফাত অনেকদিন ধরে পছন্দ করে, কিন্তু ভাগ্যের এক পরিহাস মেয়েটা তারই বন্ধুর বউ, তাও অনেক আগের। যদি দূর থেকে একবার দেখতে পায় সেই আশায় একভাবে তাকিয়ে থাকে আশেপাশে। মনে যেন একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে, চেপে রাখা কষ্টের নিঃশ্বাস। 4 বন্ধু একসঙ্গে দাঁড়িয়েছে। হঠাৎ রোদের তাপে ঘেমে উঠে অনুভব। তার গায়ে সাদা পাঞ্জাবির বুকের পাশে লেগে গেছে মাংসের ঝোল। রুবায়াত বলে উঠল, তুই বরং গিয়ে পাঞ্জাবিটা পাল্টে আয়, এইটুকু আমি সামলে নিচ্ছি। অনুভব মাথা নাড়ল, হাত দিয়ে ঘাড়ের ঘামটা মুছে নিচ্ছে। সে এমন সময় রুবায়াতের চোখ যায় তার ঘাড়ের দিকে। দাঁড়া দাঁড়া, তোর ঘাড়ে এটা কি? রুবায়াত একটু অবাক হয়ে বলে উঠল। কে যেন আসর দিয়েছে মনে হচ্ছে। অনুভব তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ঠিক করে নেয়, বিড়বিড় করে বলে। ওই বিচ্ছুর চোখ খালি আমার গালে আর ঘাড়ে যায়। তৌফিক রুবায়াতের কথায় বলল। বইয়ের দেওয়া চেহারা বুঝলে তুই বুঝবি কেমনে, তোর তো বোনই। রুবায়াত অনুভবের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। রুবায়াতের কথায় অনুভব আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাসার ভিতর চলে যায়। তাছাড়া মাংসের ঝোল পড়ে কেমন চিটচিটে লাগছে তার। অনুভব রুমের দিকে এসেই দেখতে পায় আয়াত রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। অনুভব ভিতরে প্রবেশ করে রুমের দরজাটা চাপিয়ে দেয়। আয়াত গোল্ডেন কালারের পাথরের কাজ করা লং গাউনটা পরেছে। এটা অনুভব এনেছিল যখন দেশে ফিরে, কিন্তু আয়াতকে তখন দেয়নি। অনুভব খেয়াল করলো আয়াত জামার পিছনে চেনটা লাগানোর চেষ্টা করছে, কিন্তু আয়াত পারছে না। অনুভব আগে নিজের গায়ের পাঞ্জাবিটা খুলে ফেলে, তারপর এগিয়ে এসে আয়াতের পিছনে দাঁড়ায়। আয়াত ড্রেসিং টেবিলে অনুভবের প্রতিবিম্ব দেখে। অনুভব কিছু না বলে আয়াতের জামার চেনটায় হাত দেয় উন্মুক্ত। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।